তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। প্রথমেই বলে নেই যে এন্ডোক্রিনোলজি এই অংশটুকু আমাদের এফসিপিএস পরীক্ষার পার্ট 1 এর পেপার 2 এর অন্তর্গত। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে এফসিপিএস পরীক্ষা পার্ট 1 3 দিনে ভাগ করে হয়। এর মধ্যে আছে পেপার 1, পেপার 2 এবং পেপার 3। পেপার 2 হচ্ছে দ্বিতীয় দিন। প্রত্যেকটা পেপারে 50টা করে কোয়েশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 2। মোট 100 নম্বরের পরীক্ষা। এই 100 নম্বরের পরীক্ষার জন্য আমরা সময় পাই 1 ঘন্টা 40 মিনিট। এবং এই 50টা কোয়েশ্চেনের মধ্যে আমাদের 15 মার্কস থাকে কার্ডিওলজি থেকে, 15 মার্কস থাকে এন্ডোক্রিনোলজি ডায়াবেটিস এই পোর্শন থেকে, বাকি যে 20 মার্কস সেগুলো থাকে কিছু ছোট ছোট চ্যাপ্টার থেকে, যেমন সাইকিয়াট্রি, নিউট্রিশন এবং অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে। তাহলে বুঝতেই পারছেন যে যদি আমি পেপার 2 এর প্রিপারেশন নেই, আমাকে প্রথমে মার্কস ডিস্ট্রিবিউশনের দিকে খেয়াল করতে হবে। যেমন আমি যদি আজকে থেকে এন্ডোক্রিনোলজি শুরু করি এবং চিন্তা করি যে আমি এন্ডোক্রিনোলজি শেষ না করে অন্য কোনো চ্যাপ্টার পড়বো না, এবং এই এন্ডোক্রিনোলজি থেকে যেহেতু 15টা কোশ্চেন আসে, সেহেতু আমি পার্ট বি এর এই চ্যাপ্টারের A to Z শেষ করে তারপর আমি অন্য একটা চ্যাপ্টার পড়বো, তাহলে কিন্তু আমি একটা ভুল সিদ্ধান্ত নেব। এবং সবকিছু কিন্তু আমাকে পড়তে হবে না, আবার খুব ইম্পর্টেন্ট কোনো টপিকও কিন্তু ছেড়ে যাওয়া যাবে না। একটা জিনিস যদি আমরা বলি, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে থার্ড ইয়ার থেকে আমরা ডেভিডসন বইটা পড়া শুরু করি, ফোর্থ ইয়ারে পড়ি, ওয়ার্ডে যাই, ফিফথ ইয়ারে এটাই আমাদের মেইন বই থাকে, মেডিসিন, সার্জারি আর গাইনি, এই 3টা টপিকের মধ্যে। এখন এরপরে এফসিপিএস পার্ট 1 এর জন্য আমরা একই বই পড়ছি, পুরোটা ট্রেনিং পিরিয়ড একই বই পড়ছি। এফসিপিএস সেকেন্ড পার্টের সময় আমরা ডেভিডসন পড়ছি। এমডি রেসিডেন্সিতে আমরা যারা পরীক্ষা দিব তারাও একই বই পড়বো, ইভেন ফেজ এ ফাইনালে একই বই পড়বো। যারা ইন্টারনাল মেডিসিনে ফেজ বি ফাইনাল দিবে তারাও একই বই পড়বে। অর্থাৎ এই যে বইগুলা, এই বইগুলা, এই একই বই আমরা বিভিন্ন সময় হচ্ছে পড়ছি, কিন্তু সব সময় কি আমরা একই জিনিস পড়ছি বা একই ইম্পর্টেন্স দিয়ে কি আমরা প্রত্যেকটা পার্ট পড়ছি? সেটা না। আজকে যিনি এফসিপিএস সেকেন্ড পার্ট পরীক্ষা পাশ করলেন, তার ডেভিডসনের উপর দখল এবং একটা থার্ড ইয়ার স্টুডেন্টের ডেভিডসনের উপর দখল কিন্তু একই হবে না। অর্থাৎ প্রত্যেকটা স্টেজে আমি একই বই পড়বো, কিন্তু টিচার কিন্তু আমার কাছ থেকে আমি পুরো দখল রাখবো এই বইটার উপর, সেই জিনিস এক্সপেক্ট করে না। বিসিপিএস এর যে কোনো ডিগ্রি খুবই প্রেস্টিজিয়াস। আমাদেরকে বুঝতে হবে আমরা যে ডিগ্রিটা অর্জন করতে চাই, সেই ডিগ্রিটা যারা দিচ্ছে আমাদের টিচাররা আসলে হচ্ছে আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করেন। এফসিপিএস পার্ট 1 পরীক্ষাটা একটা এন্ট্রান্স এক্সাম, অর্থাৎ টিচাররা চান যে মেডিসিনের খুব বেসিক কিছু নলেজ আমাদের আছে কিনা। সেই বেসিক নলেজের মধ্যে এফসিপিএস পার্ট 1 এ আমাদেরকে এই বৈতরণীটা পার করতে হলে যেটা করতে হবে সেটা হলো আমাদের বেসিক কনসেপশন ক্লিয়ার থাকতে হবে এবং আমাদের কিছু টেকনিক শিখতে হবে। আমাদেরকে টিচাররা কখনোই হচ্ছে এফসিপিএস পার্ট 1 এর কোশ্চেনে কোনো একটা খুব কমপ্লেক্স প্রসিজিওর বা ইনভেস্টিগেশন প্রসিজিওরের বর্ণনা বা সেটার কাট অফ ভ্যালু থেকে কোশ্চেন করবেন না। তারা কোয়েশ্চেন করবেন যে আমি জেনারেল কনসেপশনটা যেটা আমার এমবিবিএস লেভেলে অর্জন করার কথা ছিল এবং ইন্টার্নশিপের সময় খুব লাইফ সেভিং কিছু ম্যানেজমেন্ট আমি পড়ে এসেছি কিনা, আমি একজন মেডিসিনের স্পেশালিস্ট ট্রেনি হিসেবে আমার যাত্রাটা শুরু করতে পারি কিনা, অতটুকু জ্ঞান আমি অর্জন করেছি কিনা। তাই ইটস অল অ্যাবাউট টেকনিক। যে কোনো পরীক্ষা পাশ করাটাই হচ্ছে গিয়ে টেকনিকের ব্যাপার, আমাকে লক্ষ্য করতে হবে। সেই ব্যাপারেই আমরা আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব যে এন্ডোক্রিনোলজি থেকে ঠিক কি কি কোয়েশ্চেন আসে, কিভাবে পড়লে আমি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবো, and what is really important for you। এন্ডোক্রিনোলজি চ্যাপ্টারটা আসলে পড়ার দরকার আছে কিনা। কারণ আমার যতদূর মনে পড়ে, আমি যখন এমবিবিএস পাশ করেছি তখন কিন্তু আসলে আমি এন্ডোক্রিনোলজি চ্যাপ্টারের উপর খুব বেশি ভালো কনসেপশন রাখতাম না। আমরা কার্ডিওলজি, রেসপিরেটরি চ্যাপ্টারগুলো যেভাবে পড়েছি, এন্ডোক্রিনোলজি থেকে খুব খাপছাড়া কিছু জিনিস পড়েছি। কিন্তু যখন আমি এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন নেব, তখন দেখবো পেপার 2 এর
100 মার্কের মধ্যে 30 মার্ক এবং 50টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্নই কিন্তু আসছে এন্ডোক্রিনোলজি থেকে। তো এই চ্যাপ্টারটা থেকে যদি আমি ভালোভাবে পড়ে না যাই বা এটার উপর যদি আমি দখল অর্জন করতে না পারি তাহলে কিন্তু আমার পরীক্ষার প্রিপারেশন ভালো হবে না। একইভাবে গত 2019-এর মার্চে যে রেসিডেন্সি পরীক্ষা হয়েছে মার্চের সেশনের জন্য, সেখানে এন্ডোক্রিনোলজি থেকে যদি আমি ফিজিওলজি সহ গুনি তাহলে 18 থেকে 20টা কোয়েশ্চেন এসেছে, যেখানে টোটাল থাকে হচ্ছে গিয়ে 200টা কোয়েশ্চেন। তো বুঝতেই পারছেন দুইটা পরীক্ষার জন্যই কিন্তু এন্ডোক্রিনোলজির বেসিক কনসেপশন ক্লিয়ার থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে প্রথমে আমরা শুরু করব আজকে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর আলোচনা দিয়ে। কিভাবে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা পড়তে হবে সেটার জন্য আমরা প্রথমে কিছু কোয়েশ্চেন আলোচনা করব। সেই কোয়েশ্চেনের সবকিছু আমরা পড়বো না, আমি শুধু আপনাদেরকে বলবো যে আপনারা আমি যে কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি সেই কোয়েশ্চেনের জাস্ট স্টেমটা পড়েন। 5টা অপশন কোনটা ট্রু কোনটা ফলস এটা এখন আমরা সলভ করতে যাব না, আমরা শুধু একটু আইডিয়া নিব যে গত কয়েক বছরে মেডিসিনের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এবং এমডি রেসিডেন্সি মেডিসিন এবং অ্যালাইডের পরীক্ষায় অ্যাড্রেনাল পোর্শনটা থেকে ঠিক কি ধরনের কোয়েশ্চেন এসেছে। এই কোয়েশ্চেনগুলো দেখে আমরা কিছু টপিক অ্যানালাইসিস করব বা কিছু টপিককে আমরা সিভ আউট করে নিয়ে আসার চেষ্টা করব যে কোন টপিকগুলো আমরা পড়ব। প্রথম কোয়েশ্চেন দেখা যাক, প্রাইমারি কজেস অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি কি কি কারণে হচ্ছে। দ্বিতীয়ত গ্লুকোকর্টিকয়েড থেরাপি কজেস, অর্থাৎ একটা পেশেন্টকে যদি আমি স্টেরয়েড দেই সেই পেশেন্টের কি কি সাইড ইফেক্ট হতে পারে অথবা থেরাপিউটিক এফেক্ট কি হতে পারে। অর্থাৎ গ্লুকোকর্টিকয়েডের থেরাপিউটিক এফেক্ট আমাকে জানতে হবে, গ্লুকোকর্টিকয়েডের সাইড ইফেক্ট জানতে হবে। এরপরে প্রশ্ন, ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, ক্লিনিক্যালি পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে যখন তার স্টেরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি হবে। একই প্রশ্নেরই আরেকটা রূপ, ক্লিনিক্যাল ফিচার যখন বলে তখন ক্রনিক এবং অ্যাকিউট প্রেজেন্টেশন দুটাই বোঝায়, আর এই প্রশ্নটাই হচ্ছে অ্যাকিউট অ্যাড্রেনাল ক্রাইসিসে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, সেখানে ক্লিনিক্যাল ফিচার থাকতে পারে, সেখানে বায়োকেমিক্যাল কিছু ফিচার থাকতে পারে। এরপরে হচ্ছে ফাংশন অফ কর্টিসল, যে স্টেরয়েড নিয়ে এতক্ষণ পড়ছিলাম সেই স্টেরয়েডের অ্যাকশন বা ফিজিওলজিক অ্যাকশন যদি না জানি তাহলে আমরা ডেফিসিয়েন্সি ফিচার বের করতে পারবো না। এরপরে রিগার্ডিং কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, অর্থাৎ কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া সম্বন্ধে 5টা তথ্য দেওয়া হয়েছে, এটার মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস আমাকে বের করতে হবে। অর্থাৎ কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া প্যাথোফিজিওলজি সম্বন্ধে বা বেসিক প্যাথোজেনেসিস সম্বন্ধে আমার একটু আইডিয়া থাকতে হবে। রিগার্ডিং প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যে 3টা লেয়ারের ইম্পর্টেন্ট হরমোন আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যালডোস্টেরন যখন এক্সেস হবে তার ফিচার কি হবে। একই প্রশ্ন আবারও একটু অন্যরকম ভাবে স্টেমগুলো আছে রিগার্ডিং কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। অ্যাড্রেনাল কর্টেক্স সেটা কিভাবে গঠিত হয়েছে, সেখান থেকে কি কি হরমোন আসে, হরমোনের ফিচারগুলো কি কি। এসিটিএইচ কি করে, স্টেরয়েড হরমোনকে স্টিমুলেশন দেয়। এসিটিএইচ এর সোর্স কি, পিটুইটারি, অর্থাৎ এসিটিএইচ সম্বন্ধে আমার জানতে হবে, দ্যাট মিন্স ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম সম্বন্ধে আমাকে কিছু জানতে হবে। এসিটিএইচ সম্বন্ধে আরেকটা কোয়েশ্চেন, এখানেও এরকম ট্রু ফলস এর কিছু স্টেম দেওয়া আছে। এরপরে হচ্ছে কজেস অফ কুশিং সিনড্রোম, প্রথম কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কজেস অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, আর এই কোয়েশ্চেনটা হচ্ছে কজ অফ কুশিং সিনড্রোম, অর্থাৎ ডেফিসিয়েন্সির কজ কি এবং এক্সেসের কজ কি। কর্টিসল সম্বন্ধে আবারও কিছু কথা, হাইড্রোকর্টিসন, অর্থাৎ আমরা কর্টিসল যখন ইউজ করি পেশেন্টে হাইড্রোকর্টিসন ইউজ করতে পারি, ডেক্সামিথাসন ইউজ করতে পারি, আমরা ট্রায়ামসিনোলন ইউজ করতে পারি। এদের ফিজিওলজিক্যাল প্রপার্টি কি এবং এদের থেরাপিউটিক এফেক্ট কি। ফিওক্রোমোসাইটোমা, এতক্ষণ ছিলাম আমরা অ্যাড্রেনাল কর্টেক্সের মধ্যে, অ্যাড্রেনাল মেডুলা থেকে যে টিউমার ডিরাইভ হয় সেই ফিওক্রোমোসাইটোমা সম্বন্ধেও কখনো কখনো কিছু কোয়েশ্চেন এসেছে, সেখান থেকে কিছু জেনারেল স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তাহলে এই ছিল আমাদের গত কয়েক বছরে এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সি পরীক্ষায় অ্যাড্রেনাল থেকে যা যা প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো। মানে এই প্রশ্নগুলো যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আমি খুব সহজেই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে কিছু কিছু টপিক থেকে প্রশ্ন এসেছে, কি কি টাইপের হরমোন আছে, সেলুলার মেকানিজম অফ অ্যাকশন কি, এদের ফিডব্যাক কন্ট্রোল, অর্থাৎ এসিটিএইচ কখন ফিডব্যাক দিচ্ছে, এসিটিএইচ স্টিমুলেট করছে কিনা, এসিটিএইচ নেগেটিভ ফিডব্যাক পাচ্ছে কিনা,
physiologic action of steroid is very important here. এবং এই একটা জিনিস যখন আমি পড়বো সেখান থেকে আমি এর এক্সেসের ফিচারও পাবো, এর ডেফিসিয়েন্সি হলে কি হবে সেটাও আমি জানতে পারবো। এখানে কিন্তু দেখেন আমাদের ডেভিডসনের যে জিনিসগুলো আছে, যে অনেক বড় বড় কিছু চার্ট আছে, যে কুশিং সিনড্রোম যখন আমার কোনো প্রকার কনফিউশন অ্যারাইজ করবে, আমি কয়টা টেস্ট করব এটাকে কনফার্ম করার জন্য, এরপরে স্টেপ ওয়াইজ কোন টেস্ট করব, তারপরে কনফার্মেটরি কোনটা করব, অথবা হচ্ছে গিয়ে ঠিক কত লেভেলের নিচে গেলে এটা এসিটিএইচ ডিপেন্ডেন্ট, কত লেভেলের উপরে গেলে এটা এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম, এ ধরনের কিছু কমপ্লেক্স চার্ট আছে। ওরকম চার্ট থেকে কিন্তু একটা কোশ্চেনও আসে নাই। অর্থাৎ বুঝাই যাচ্ছে যে পার্ট 1 এর জন্য যখন আমরা প্রিপারেশন নিব তখন কিন্তু আসলে আমাকে বেসিক কনসেপশন ক্লিয়ার করতে হবে। এখন দেখি যে কয়েকটা চার্ট এবং গ্রাফ করে আমরা এতগুলো যে প্রশ্ন দেখলাম সেই প্রশ্নের উত্তর আমরা সলভ করতে পারি কিনা। এই যে দেখেন, এটা হচ্ছে ডেভিডসনের ফিগার নাম্বার 18.18, যেখানে স্ট্রাকচার এবং ফাংশন অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলা হয়েছে। প্রথম যে দুই একটা কোয়েশ্চেন ছিল সেটার মধ্যে ছিল কি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কয়টা লেয়ার। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের 3টা লেয়ার, এটা আমরা সবাই জানি, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা এন্ড জোনা রেটিকুলারিস। 3টা লেয়ার থেকে কি কি হরমোন আসে? জোনা গ্লোমেরুলোসা থেকে আসে অ্যালডোস্টেরন। যে অ্যালডোস্টেরনটা কি করে, সেই অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন এই এক্সিসে কাজ করে সে সোডিয়াম রিটেনশন করে, পটাশিয়াম সিক্রেশন করে, এবং পটাশিয়ামের সাথে কি হয়, হাইড্রোজেন আয়নও সিক্রেশন হয়। অর্থাৎ at the expense of potassium and hydrogen, sodium and water is retained. অর্থাৎ this is associated with metabolic alkalosis. এবং অ্যালডোস্টেরন কখন বেশি বেশি সোডিয়াম রিটেনশন করার চেষ্টা করবে? যখন কোনো কারণে ডিহাইড্রেশন হবে, যখন কোনো কারণে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড ভলিউম শ্রিঙ্কেজ হবে, অর্থাৎ পেশেন্টের কোনো কারণে ফ্লুইড লস হবে। সেই বিষয়গুলো কি কি সেগুলো আমরা একটু পরেই জানবো। এরপরে আসা যাক হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা আর জোনা রেটিকুলারিস, এই দুইটা থেকে কি কি হরমোন তৈরি হচ্ছে। এইখানে দেখেন এই ছবিতেই দেওয়া আছে পিটুইটারির ছবি, কিন্তু যখন আমি হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন এই এক্সিসটা দেখাচ্ছি, এখানে কিন্তু পিটুইটারির ছবি নাই। অর্থাৎ অ্যালডোস্টেরন ইজ নট ইন ডিরেক্ট ফিডব্যাক কন্ট্রোল অফ পিটুইটারি। এটা কার দ্বারা কন্ট্রোল হচ্ছে? এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিছুটা ইফেক্ট করছে, আমার প্লাজমায় সোডিয়াম কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে, আমার রেনাল পারফিউশন প্রেসারের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ আমার ফ্লুইড ভলিউম স্ট্যাটাস, আমার ব্লাড প্রেসার স্ট্যাটাস, এগুলো হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশনকে স্টিমুলেট করছে বা কন্ট্রোল করছে। আর এদিকে কর্টিসল এবং অ্যান্ড্রোজেন এরা হচ্ছে সিক্রেশন যে হচ্ছে সেটা নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজমে রেগুলেটেড হচ্ছে কার দ্বারা? সেটা হচ্ছে পিটিউটারি থেকে যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন তৈরি হয় বা সিক্রেশন হয় সেটার দ্বারা। এবং এখানেই কিন্তু মোটা দাগে আমরা কিছু অ্যাকশন জেনে যাচ্ছি গ্লুকোকর্টিকয়েডের। কর্টিসল কি করছে? প্রোটিন ক্যাটাবলিজম করছে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াচ্ছে। আপনারা যদি ওয়ার্ডে এখন দেখে থাকেন যারা ইন্টার্নশিপ করছেন অথবা কোভিড পেশেন্টের সাথে যদি কারো ডিল করা থাকে, দেখবেন যে সিভিয়ার যে কোনো কোভিড পেশেন্টকে আমরা এখন ওরাডেক্সান বা মিথাইল প্রেডনিসোলোন দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী। কোনো পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে অথবা প্রিভিয়াসলি ডায়াবেটিস নাই, সেই পেশেন্টের ব্লাড সুগার অনেক বেশি হাই হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? দিস ইজ স্টেরয়েড ইনডিউসড হাইপারগ্লাইসেমিয়া। অর্থাৎ কি, স্টেরয়েড ইনসুলিন রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, তখন ব্লাড সুগার কমে যায়, বেড়ে যায়। আর ইমিউন রেসপন্সের ক্ষেত্রে কি হবে? এই ইমিউনিটিকে সাপ্রেস করে। ঠিক একইভাবে সে ফ্লুইড রিটেনশন করে, হাইপারটেনশন করে, পেশেন্টের অ্যাপেটাইট বাড়ে, এবং মেমোরির উপরও এটার ইফেক্ট আছে। আরো অনেক অনেক ইফেক্ট আছে। আবার ঠিক একইভাবে অ্যান্ড্রোজেন গুলা কি করবে? পিউবিক এবং এক্সিলারি হেয়ার অর্থাৎ অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট হেয়ার গ্রোথকে সে কন্ট্রোল করবে। একই সাথে কোনো একজনের স্পেশালি অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন গুলা হচ্ছে ফিমেলদের লিবিডো মেনটেন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ওইদিকে অ্যাড্রেনাল মেডুলা থেকে কি আসছে? সেটা আসছে হচ্ছে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন। এই চার্টটা দেখলে আসলে আমার নিজেরই খুব ভয় লাগে, তো আমরা এই চার্টের মধ্যে যাব না। আমি আরেকটু সহজ করে দেখি এই চার্টটা আমরা করতে পারি কিনা।
এখন দেখা যাক যে একটু আগে যে ভয়াবহ একটা চার্ট দেখলাম এটাকে আমরা একটু সিম্পলিফাইড ভার্সনে পড়তে পারি কিনা। এই চার্টের সবকিছু আমরা পড়বো না, এই চার্ট থেকে আমরা ঠিক অতটুকু ইনফরমেশন ডিরাইভ করব যতটুকু আমার কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতে কি ক্লিনিক্যাল ফিচার হবে সেটা জানার জন্য দরকার। যে দুইটা কোয়েশ্চেন আমরা দেখে আসলাম, এবং আপনাদের যখন প্রশ্ন আসবে তখন কিন্তু কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার অন্যান্য আনকমন ভ্যারাইটি থেকে কখনো কোয়েশ্চেন আসবে না। যেমন 11 বিটা হাইড্রক্সিলেজ ডেফিসিয়েন্সিতে কি হবে, 17 আলফা হাইড্রক্সিলেজ ডেফিসিয়েন্সিতে কি হবে। আপনাদের যদি কোয়েশ্চেন আসে তাহলে মোস্ট কমন ভ্যারাইটি অফ কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া যেটা 21 হাইড্রক্সিলেজ ডেফিসিয়েন্সি, সেখান থেকেই হচ্ছে প্রশ্ন আসবে। এখন আমরা দেখি যে স্টেরয়েড বায়োসিনথেসিস পাথওয়ে আসলে ঠিক কিভাবে রেগুলেটেড হয়। আমাদের এখানে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে সিক্রেশন হচ্ছে সব স্টেরয়েড হরমোনগুলা, সেটার প্রিকারসর কি, প্রিকারসর হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল থেকে তৈরি হবে হচ্ছে প্রেগনিনোলোন। প্রেগনিনোলোন থেকে দেখেন, প্রেগনিনোলোন থেকে কিন্তু এটা কর্টিসলের বায়োসিনথেটিক পাথওয়েতেও যাচ্ছে, অ্যান্ড্রোজেনের বায়োসিনথেটিক পাথওয়েতেও যাচ্ছে এবং অ্যালডোস্টেরনের পাথওয়েতেও যাচ্ছে। একটু লক্ষ্য করেন যে আমার এন্ড প্রোডাক্ট ফ্রম অ্যাড্রেনাল কর্টেক্স আফটার স্টেরয়েড সিনথেসিস অর্থাৎ স্টেরয়েড বায়োসিনথেসিস পাথওয়ে, একটা হচ্ছে অ্যালডোস্টেরন, একটা হচ্ছে কর্টিসল, আর একটা হচ্ছে অ্যান্ড্রোস্টেনিডিয়াম। এখন সিএইচ অর্থাৎ কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ায় আসলে কি হয়? এখানে অনেকগুলো এনজাইম ডেফিসিয়েন্সি হতে পারে যেগুলো আমি আপনাদেরকে বললাম, কিন্তু মোস্ট কমন এনজাইম ডেফিসিয়েন্সি কোনটা যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মার্ক করা, দ্যাট ইজ 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। এখন এই 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সিটা যদি হয় তাহলে দেখেন তো এই যে কোনো একটা এনজাইম যখন আমার ডেফিসিয়েন্সি হবে তখন কি হবে, এটার যে ডাউনস্ট্রিম পাথওয়েতে অন্য যে সাবস্ট্রেটগুলো তৈরি হচ্ছিল সেই সাবস্ট্রেটগুলা কোনোভাবেই আর তৈরি হবে না, এবং কিন্তু প্রিকারসর গুলো তো রয়ে গেছে। অর্থাৎ এটার আপস্ট্রিমে আপনি যদি তাকান 21 হাইড্রোক্সিলেজের উপরে কি আছে, প্রোজেস্টেরন আছে, 17 হাইড্রক্সি প্রোজেস্টেরন আছে, তার উপরে কি আছে, প্রেগনিনোলোন আছে এবং 17 হাইড্রক্সি প্রেগনিনোলোন আছে। এগুলো তখন কি করবে, সাবস্ট্রেট তো আমার একই রকম আছে, কোলেস্টেরল কিন্তু একই রকম ভাবে অ্যাড্রেনাল কর্টেক্সে রয়ে গেছে, আমি আমার এন্ড প্রোডাক্ট অ্যালডোস্টেরন এবং কর্টিসল তৈরি করতে পারছি না বিকজ অফ এন ইন্টারিম ব্লকেজ। তখন সে কি করবে, সে হবে ডাইভার্টেড। সে ডাইভার্টেড হয়ে কি করবে, সব অ্যান্ড্রোজেন প্রডিউসিং পাথওয়েতে চলে যাবে। অর্থাৎ একই পরিমাণ জিনিস যেটা তিনটা জিনিস তৈরি করতো, তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস তৈরি না করে সব একই প্রোডাক্ট তৈরি করবে। অর্থাৎ তখন কি হবে, অ্যান্ড্রোজেন এক্সেস তৈরি হবে, অ্যান্ড্রোস্টেনিডিয়ান এক্সেসিভলি তৈরি হবে এবং সেগুলা অতঃপর পেরিফেরাল টিস্যুতে গিয়ে কি হবে, টেস্টোস্টেরন তৈরি করবে বা টেস্টোস্টেরনে কনভার্টেড হবে। এই জিনিসটা যদি আমি এই চার্টটা থেকে মনে রাখতে পারি তাহলে আমি কিন্তু যে একটা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ায় পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কি হবে ওই প্রশ্নের উত্তর বের করে ফেলতে পারবো। দেখেন 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি হলে কি হচ্ছে, কর্টিসল প্রোডাকশন হচ্ছে না। কর্টিসলের আমার ফিজিওলজিক্যাল অ্যাকশন কি ছিল, কর্টিসলের ফিজিওলজিক্যাল অ্যাকশন ছিল কি, সে একটা হচ্ছে মেটাবলিজমের দিকে, একটা হচ্ছে ইমিউনো মডুলেটর হিসেবে কাজ করে, আরেকটা হচ্ছে সে ফ্লুইড ব্যালেন্স মেনটেন করে, আরেকটা হচ্ছে সে আমার ব্লাড প্রেশার বা ভেসো রেগুলেটরি ভেসো আমার ভাস্কুলার যে ট্রি সেটাকে নরএপিনেফ্রিন এবং এপিনেফ্রিন আলফা 1 রিসেপ্টর গুলোকে সেন্সিটাইজ করে। যখনই আমি কর্টিসলটা কি একটা লাইফ সেভিং হরমোন, এটা যখন থাকবে না তখন পেশেন্টের কি হবে, পেশেন্টের হচ্ছে হাইপোটেনশন ডেভেলপ করবে। তারপর কি আমরা কি বললাম, স্টেরয়েড কি করে, ইনসুলিন রেজিস্ট্যান্স করে অর্থাৎ ব্লাড গ্লুকোজ বাড়ায়। যখন কর্টিসল থাকবে না তখন পেশেন্টের কি হবে, হাইপোগ্লাইসেমিয়া হবে। এই একই 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সির জন্য কি হবে, অ্যালডোস্টেরন ইজ অ্যানাদার লাইফ সেভিং হরমোন। এই লাইফ সেভিং হরমোনটা যখন থাকবে না, অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম রিটেনশন করে, ওয়াটার রিটেনশন করে, পটাশিয়াম সিক্রেশন করে। যখন অ্যালডোস্টেরন থাকবে না তখন কি হবে, সোডিয়াম রিটেনশন হবে না অর্থাৎ সোডিয়াম লেভেল উইল গো ডাউন, হাইপোনাট্রিমিয়া হবে এবং পেশেন্টের কি হবে, ওয়াটার রিটেনশন হবে না, পেশেন্টের ভাস্কুলার কলাপস হবে, পেশেন্ট ডিহাইড্রেটেড হবে এবং পেশেন্টের তখন কি হবে, হাইপার ক্যালিমিয়া ডেভেলপ করবে বিকজ দ্য সোডিয়াম দ্যাট ওয়াজ supposed to be retained was at the extent or expense of potassium. সোডিয়াম যখন আমি রিটেইন করছি না তখন পটাশিয়াম উইল গো আপ, আর একই সাথে কি হবে, এই অ্যান্ড্রোস্টেনিডিয়ানের প্রোডাকশন বেড়ে যাবে। অর্থাৎ সেক্স স্টেরয়েড গুলো যখন বাড়বে
তখন কম বয়সে একটা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার বাচ্চার পিউবার্টাল চেঞ্জগুলা চলে আসবে। তাহলে এখন আমরা আরেকটা দেখি, যে এটা দেখলে, যে চার্টটা দেখলে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওই চার্টের মধ্যে আছে। তার আগে আমরা একটু রিভিউ করে নিই যে গ্লুকোকর্টিকয়েডের আসলে মেকানিজম অফ অ্যাকশনটা কি। এই বইটা হচ্ছে বোর্ড রিভিউ সিরিজের ফিজিওলজি বই। এখানে খুব কনসাইজ করে কিছু ফিজিওলজির টপিকগুলো আসলে আলোচনা করা হয়েছে। এই বইটা আমি নিজেও আমার এফসিপিএস পার্ট 1 এর সময় পড়েছি, বা যখনই আমার ফিজিওলজি কিছু পড়তে ইচ্ছা করে তখন আমি এই বইটা থেকে দেখে নিই। আজকে আমি আপনাদের স্টুডেন্টদের সবাইকে হচ্ছে এটার পিডিএফ ফর্মটা হচ্ছে মেইল করে দিয়েছি সকালে। আপনারা এই বইটা থেকে এগুলা একটু পরে রিভিউ করবেন। অর্থাৎ গ্লুকোকর্টিকয়েডের মেকানিজম অফ অ্যাকশন বা ফিজিওলজিক্যাল ইফেক্টটা কি, এটার কাজ করে হচ্ছে ইন রেসপন্স টু স্ট্রেস। প্রোটিন ক্যাটাবলিজম করে, গ্লুকোজ ইউটিলাইজেশন সে কমিয়ে দেয় এবং লাইপোলাইসিস করে। একটু পরেই আমরা এই পিকচারটা দেখব যখন আমরা কুশিং সিনড্রোমের ছবিটা দেখব। অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আমরা দেখব যে কোনো রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, এসএলই এর পেশেন্ট, যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশনের পেশেন্টকে আমরা হাই ডোজ স্টেরয়েড দিই। কেন দিই? এই অটোইমিউন ডিজিজ গুলায় যেখানে ইমিউন মেকানিজম আমার নিজের টিস্যু এগেইনস্টে কাজ করছে, সেটা যাতে আমি সাপ্রেস করতে পারি, অর্থাৎ ইট হ্যাজ গট অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট। একই সাথে যখন অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টটাকে আমি কাজে লাগাই, ইমিউনোসাপ্রেশন তো হবেই। ভাস্কুলার রেসপন্সিভনেস টু ক্যাটেকোলামাইন, যেটা একটু আগে বললাম, সেটাও সে মেনটেন করে। আর অ্যালডোস্টেরনের অ্যাকশন বলেছি। তাহলে এটাই যদি হয়ে থাকে, দেখা যাক যে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সিতে আসলে পেশেন্টের কি হবে। অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সিতে যখন পেশেন্ট গ্লুকোকর্টিকয়েড, অ্যান্ড্রোজেন এবং মিনারেলোকর্টিকয়েড তিনটাই কিন্তু কমে যাবে। আচ্ছা, এখন দেখা যাক যে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ায় আসলে কি হচ্ছে। আমরা একটু আগে চার্টে দেখেছি কি 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি, সেখান থেকে কর্টিসল প্রোডাকশন হচ্ছে না, অ্যালডোস্টেরন প্রোডাকশন হচ্ছে না, কিন্তু এক্সেস অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন গুলো প্রোডাকশন হচ্ছে। এবং এসিটিএইচ কে ফিডব্যাক দেয়? এসিটিএইচ কে ফিডব্যাক দেয় হচ্ছে কর্টিসল। যখন আমার এন্ড প্রোডাক্ট কর্টিসল থাকছে না, তখন কিন্তু এসিটিএইচ কোনো ফিডব্যাক পাচ্ছে না, সো এসিটিএইচ উইল বি সিক্রেটেড মোর, এসিটিএইচ এর কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তাহলে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া আসলে হবেটা কি? কর্টিসলের ডেফিসিয়েন্সি হবে, অ্যালডোস্টেরনের ডেফিসিয়েন্সি হবে, এসিটিএইচ উইল বি এক্সেস, কিন্তু অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেনের কোনোই ডেফিসিয়েন্সি হবে না, বরং দেয়ার উইল বি ফিচার্স অফ এক্সেস, যেটা বাচ্চারা প্রিকশিয়াস পিউবার্টি, অর্থাৎ বয়সের আগেই তারা পিউবার্টির ফিচার নিয়ে আসে। এখন আসা যাক যে অ্যাডিসন্স ডিজিজে আসলে কি হয়। অ্যাডিসন্স ডিজিজের প্যাথোলজিটা হচ্ছে যে এটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স, যেটা সেটা তিনটা লেয়ারকেই আসলে হচ্ছে গিয়ে সে এফেক্ট করে। যখন তিনটা লেয়ারকে কেউ এফেক্ট করবে তখন কি হবে? গ্লুকোকর্টিকয়েডের ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে, মিনারেলোকর্টিকয়েডের ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে, অ্যান্ড্রোজেনের ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। এবং যেহেতু কর্টিসল নেই, সেহেতু এসিটিএইচ কে কেউ ফিডব্যাক ইনহিবিশন দিবে না, ফলে এসিটিএইচ উইল বি হাই। এখন এই সমস্যাটা যদি আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড প্রপারে না হয়ে, যদি আমি এসিটিএইচ থেকে কোনো স্টিমুলেশন না পাই, ACTH is not providing any stimulation to the adrenal gland to produce cortisol, তাহলে কিসের ডেফিসিয়েন্সি হবে? হবে গ্লুকোকর্টিকয়েডের ডেফিসিয়েন্সি। বাট প্রথম ছবিটাতেই আমরা পড়ে এসেছি যে মিনারেলোকর্টিকয়েড is not directly regulated under pituitary or ACTH control mechanism, তো সেখানে অ্যালডোস্টেরনের কিন্তু কোনো ডেফিসিয়েন্সি হবে না। ঠিক একইভাবে ACTH আমাকে স্টিমুলেশন দিচ্ছিল, নাও দ্য প্রবলেম লাইজ ইন দ্য ACTH ইটসেলফ। তাহলে ACTH আমি সার্কুলেশনে কম পাবো, এবং ACTH শুধু কর্টিসলকেই স্টিমুলেশন করে না, সে অ্যান্ড্রোজেনকেও স্টিমুলেশন করে, অর্থাৎ অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সির ফিচারও পাওয়া যাবে। এখন দেখা যাক যে কার ডেফিসিয়েন্সি ফিচার কি হবে। অ্যালডোস্টেরনের যদি ডেফিসিয়েন্সি হয় তখন কি হবে? সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হবে না, ব্লাড প্রেশার লো হবে। এটা যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে পেশেন্টের সার্কুলেটরি কলাপস হবে, পেশেন্ট শকে চলে যাবে। এবং কি হবে? হাইপোনাট্রিমিয়া হবে, হাইপারক্যালেমিয়া হবে। গ্লুকোকর্টিকয়েডের ডেফিসিয়েন্সির জন্য পেশেন্টের কি হবে? পেশেন্টের ওয়েট লস,
অ্যানোরেক্সিয়া, ম্যালিস, উইকনেস, নজিয়া, ভমিটিং এগুলো হবে। সাথে কি পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, বলেছিলাম সে ব্লাড গ্লুকোজ বাড়ায়, তাই তার হাইপোগ্লাইসেমিয়া হবে এবং এখানেও কিন্তু হাইপোনাট্রিমিয়া হবে। এখন দেখা যাক যে এসিটিএইচ এক্সেসের জন্য আসলে কি হবে। এই প্রশ্নটার উত্তর আছে পিটুইটারি যখন আমরা পড়বো তখন, যে এসিটিএইচ যখন সেক্রেশন হয়, এসিটিএইচ এর একটা প্রিকারসর মলিকুল আছে যেটার নাম হচ্ছে প্রো ওপিও মেলানোকর্টিন। সেইটা ভেঙে একদিকে তৈরি হয় এসিটিএইচ, আরেকদিকে তৈরি হয় হচ্ছে বিটা এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আরো দুই একটা ফ্র্যাগমেন্ট তৈরি হয়। এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন তখন কি করে, আমাদের মেলানোসাইটকে স্টিমুলেট করে এবং দে আর রেসপন্সিবল ফর পিগমেন্টেশন। তাহলে আমি যখন এসিটিএইচ এর স্টিমুলেশন বাড়াচ্ছি বিকজ অফ ল্যাক অফ কর্টিসল, একই সাথে কিন্তু বিট এমএসএইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনও বেড়ে যাচ্ছে। সো উইথ দ্য excess of ACTH there will be hyperpigmentation. সেই hyperpigmentation গুলো কোথায় হবে, নাকেলসে হবে, বিভিন্ন ক্রিজে হবে, বিভিন্ন প্রেসার এরিয়ায় হবে এবং সান এক্সপোজড এরিয়ায় হবে। তাহলে এখান থেকে আমরা বুঝে পেলাম যে কোন ধরনের প্যাথোলজিতে ঠিক কোন কোন হরমোনের ডেফিসিয়েন্সি হবে। এখন আসা যাক যদি এক্সেস হয় তাহলে আসলে কি হবে। অ্যাকশন গুলো আমরা পড়ে ফেলেছি, এই ছবিটা আমরা আই এম শিওর যে আমরা সবাই থার্ড ইয়ার থেকে পড়ছি, জাস্ট আপনাদেরকে আবার একটু দেখানোর জন্য এটা আনা এখানে। সেটা হচ্ছে এক্সেস অফ গ্লুকোকর্টিকয়েড কি কি করতে পারে। এটা একই সাথে কুশিং সিনড্রোমের ফিচার। আমি যখন থেরাপিউটিক্যালি কাউকে স্টেরয়েড দিব তখন তার সাইড ইফেক্ট কি হতে পারে, এক্সেস হলে কি হতে পারে সেটা। ওই যে বলেছিলাম যে সে প্রোটিন ক্যাটাবলিজম করে, প্রোটিন ক্যাটাবলিজম যে করে সেটার ছবিটা হচ্ছে যে লেমন অন স্টিক অ্যাপিয়ারেন্স। এখানে তার মাসল মাসটা একেবারেই কমে যায়, তার যে লিম্বস গুলো আছে আপার এক্সট্রিমিটি লোয়ার এক্সট্রিমিটি এগুলো দেখেন একেবারেই হচ্ছে গিয়ে থিন। আর ওদিকে সে কি করে, সে লাইপোলাইসিস করে, সে সেন্ট্রিপেটাল ওবেসিটি অর্থাৎ সেন্ট্রাল ওবেসিটির জন্য সে দায়ী। একই সাথে কি স্কিন থিনিং করে, কারণ কি স্কিনের নিচে যে কোলাজেন টিস্যু সেগুলা কিন্তু সে ক্যাটাবলিজম করে। এই কারণে হচ্ছে যে স্কিনের নিচে যে ক্যাপিলারি গুলা আছে সেগুলা অনেক বেশি ভিজিবল হয়, এই কারণে প্লেথোরা হয়। সাথে স্টেরয়েড ইমিউনোসাপ্রেসেন্ট, এই কারণে শরীরে বিভিন্ন জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। সে পেপটিক আলসার ডিজিজ, হাইপারটেনশন, হাইপারগ্লাইসেমিয়া এগুলো করে। সাথে সে কি করে, সে মানে অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের জন্য দায়ী। এক্সেস অফ কর্টিসল কি করে, হাইপোথ্যালামাসের লেভেলে গিয়ে এলএইচএফএসএইচ কে সাপ্রেস করে। অ্যাজ এ রেজাল্ট দেয়ার উইল বি মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স উইথ লিবিডো। এই ছবিটা সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি। এই টেবিলটা যারা ইন্টার্নশিপ করেছেন তারাও জানেন, যারা ভবিষ্যতে মেডিসিনে ক্যারিয়ার করবেন, যারা এমআরসিপি পার্ট 1 পরীক্ষা দিবেন, ইভেন এটা রেসিডেন্সিতেও এসেছে যে ইকুইভ্যালেন্ট ডোজ অফ স্টেরয়েডস হাইড্রোকর্টিসন 20 মিলিগ্রাম ইজ ইকুয়াল টু প্রেডনিসোলন 5 মিলিগ্রাম এন্ড ডেক্সামেথাসোন 0.5 মিলিগ্রাম। এই জিনিসটা আমাকে সারা জীবন মনে রাখতে হবে, কারণ আমি যখন একটা স্টেরয়েডের ফর্মুলেশন থেকে আরেকটা স্টেরয়েডে যাব, ডোজ কনভার্ট করব, তখন আমাকে এই জিনিসটা কাজে লাগাতে হবে। এখন আসা যাক হচ্ছে মোটা দাগের কথা। প্রথম যে কোয়েশ্চেনটা এসেছিল যে কজেস অফ অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, মনে রাখবেন আমাদের দেশের প্রেক্ষাপটে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সির মেইন কারণ হচ্ছে টিউবারকুলোসিস এবং আদার ইনফিল্ট্রেটিভ ডিসঅর্ডার লাইক লিম্ফোমা, অথবা অ্যাকিউট কখনো কখনো মেনিনজাইটিসের পেশেন্টের হয় অ্যাকিউট অ্যাড্রেনাল ক্রাইসিস, সেটাকে আমরা বলি ওয়াটারহাউস ফ্রেডরিকসন সিনড্রোম। এছাড়া এইচআইভি আছে, এইডস আছে, মেটাস্ট্যাটিক ইনফিল্ট্রেশন আছে, বাইল্যাটারাল যদি আমি অ্যাড্রেনালেক্টমি করি। মোস্ট কমন কজ অফ অ্যাড্রেনাল কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি কি, যারা ওয়ার্ডে কাজ করেছেন তারা বলতে পারবেন। সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ অনেক বেশি স্টেরয়েড খায়, কবিরাজি, আয়ুর্বেদ, নানা ধরনের ইয়ে খায়। এগুলা জয়েন্ট পেইনের জন্য খায়, ওয়েট গেইনের জন্য খায়, অ্যাপেটাইট বাড়ানোর জন্য খায়, এবং তারপর পেশেন্টগুলো হচ্ছে ঠিক অ্যাড্রেনাল ক্রাইসিসের যে পেশেন্ট থাকে সেরকম একটা ফিচার নিয়ে আসে, খুবই মোটা সোটা পেশেন্ট, কিন্তু হচ্ছে তার কোনো প্রেশার পাওয়া যায় না ওয়ার্ডে যখন সে আসে অ্যাডমিটেড হয়। এটা হচ্ছে আফটার আয়াট্রোজেনিক গ্লুকোকর্টিকয়েড যদি আমি সাডেন উইথড্রল করি, উইথড্রল অফ সাপ্রেসিভ গ্লুকোকর্টিকয়েড থেরাপি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ। এটা আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি কমন কজ। আর যদি এন্ডোজেনাস কজ বলতে চাই তাহলে টিউবারকুলোসিস ইজ ওয়ান অফ দ্য কজ। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য হচ্ছে অটোইমিউন কজটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আসা যাক যে কুশিং সিনড্রোমের কজটা কি। কুশিং সিনড্রোমের কজ হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা এসিটিএইচ ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট। তার আগে আরেকটা ব্রড হেডিং আছে, সেটা হচ্ছে এক্সোজেনাস এন্ডোজেনাস। এক্সোজেনাস কজটা আমি এখনই বললাম যে বাইরে থেকে যখন কেউ স্টেরয়েড খাবে, সেটা থেরাপিউটিক হোক, রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য হোক, এসএলইর জন্য হোক, পেমফাইগাস ভালগারিস, পেমফিগয়েড এগুলোর জন্য হোক, অথবা
সে ওই কবিরাজি আয়ুর্বেদি যে কোনো কারণে হোক। আর এন্ডোজেনাসের মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এসিটিএইচ ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট। এসিটিএইচ ডিপেন্ডেন্ট মানে কি, এসিটিএইচ বেশি বেশি তৈরি হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ডে, সেখান থেকে সে স্টিমুলেশন দিচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে, ফলে পেশেন্টের এক্সেস অ্যাড্রেনাল এক্সেস গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন হচ্ছে। আর এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট কি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইটসেলফ ইজ প্রোডিউসিং এক্সেস হরমোন। সেটা কখন হতে পারে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যদি অ্যাডিনোমা হয়, কার্সিনোমা হয়, সেই সব কারণে হতে পারে। তাহলে আমাদের মোটামুটি কয়েকটা জিনিস পড়া হয়ে গেল। এখন আমরা দেখি যে এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমরা আসলে বের করতে পারি কিনা। তাহলে primary cause of adrenal insufficiency, Cushing syndrome indicates excess of adrenal hormones অর্থাৎ glucocorticoids, so this is not the primary cause. Hypopituitarism না, হাইপোপিটিউটারিজম হচ্ছে সেকেন্ডারি কজ, যখন পিটিউটারি গ্ল্যান্ড থেকে এসিটিএইচ সিক্রেশন হবে না। তাহলে প্রাইমারি কজ অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি কি ডিনোট করবে, যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইটসেলফে যখন প্রবলেম, দ্যাট ইজ অ্যাডিসনস ডিজিজ। ফ্রিওক্রোমোসাইটোমা ইজ এ ডিসঅর্ডার অফ হোয়াট, অ্যাড্রেনাল মেডুলা। আর আরেকটা কি, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। দিস ইজ অলসো ট্রু, যেটা আমরা একটু আগে চার্টটা থেকে পড়েছি, যে 21 হাইড্রোক্সিলেজ লেভেলের যখন আমার ডেফিসিয়েন্সি হবে, এনজাইম কাজ করবে না, তখন আমার ডাউনস্ট্রিম পাথওয়েতে যে এন্ড প্রোডাক্ট কর্টিসল সেটা ডেফিসিয়েন্সি হবে, সো देयर উইল বি গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি। গ্লুকোকর্টিকয়েড থেরাপি কজেস হাইপারক্যালেমিয়া? নো, গ্লুকোকর্টিকয়েডের ডেফিসিয়েন্সির কারণে আমরা দেখলাম কি হয়, হাইপারক্যালেমিয়া হয়, সো ইটস ফলস। একই সাথে স্টেরয়েড যখন আমরা দেই তখন পেশেন্টের কি কি হয়, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়, এবং ইওসিনোফিলিয়া, বেসোফিলিয়া এগুলা হবে না। তাহলে ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এটা আমরা 2-3 বার ওই চার্টটা রিভিউ করার সময় পড়েছি, দেখি পারি কিনা। হাইপোটেনশন, অবভিয়াসলি পেশেন্ট শকে যাবে। হাইপোক্যালিমিয়া হবে না, হাইপারক্যালিমিয়া হবে, সো দিস ইজ ফলস। হাইপোক্যালসিমিয়া না, এখানে হয় হাইপারক্যালসিমিয়া, এই জিনিসটা আমাকে একটু মনে রাখতে হবে। হাইপারক্যালসিমিয়া যখন আমি হচ্ছে সেকেন্ডারি কজগুলো বা আনকমন কজগুলো পড়বো, তখন আমরা দেখবো যে এই জিনিসটা আছে সেখানে। আরেকটা হচ্ছে বলেছি যে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন নিয়ে অনেক সময় অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি পেশেন্ট প্রেজেন্ট করে। আর হাইপোনাট্রিমিয়া সেটা তো হয়ই, কারণ হচ্ছে অ্যালডোস্টেরনের ডেফিসিয়েন্সির জন্য। অ্যালডোস্টেরনের ডেফিসিয়েন্সির জন্য হবে ডিপ্লিশনাল হাইপোনাট্রিমিয়া, আর গ্লুকোকর্টিকয়েডের ডেফিসিয়েন্সির জন্য হবে কি, ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া। কারণটা কি, কারণ গ্লুকোকর্টিকয়েড কি করে, গ্লুকোকর্টিকয়েড হচ্ছে ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্সের জন্য রেসপন্সিবল। যখন ওয়াটার ক্লিয়ারেন্স হয় না, তখন ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া হয়। অ্যাকিউট অ্যাড্রেনাল ক্রাইসিসের পেশেন্ট কি নিয়ে আসতে পারে, হাইপারক্যালসিমিয়া, হাইপারক্যালিমিয়া হবে, তার মানে এটা ফলস। হাইপোনাট্রিমিয়া হবে, দ্যাট ইজ এটা ফলস। ফিভার নিয়ে আসতে পারে, কনস্টিপেশন নিয়ে আসতে পারে। ফাংশন অফ কর্টিসল, ডিক্রিজ সিক্রেশন অফ ইন্টারলিউকিন 1, নো। ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ WBC টু ইনফ্লামেশন সাইট, decrease count of eosinophil, decrease count of basophil, decrease count of neutrophils. Reduce count of neutrophils হবে না, কারণ একটু আগেই বললাম নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়, এবং বেসোফিলের কাউন্টটাকেও সে কমা দেয়। অ্যালার্জিক যে কোনো রেসপন্সকে সে কমায় দেয়, ফলে বেসোফিল এবং ইওসিনোফিল দুইটা কাউন্টই কিন্তু কমে যাবে। এখন আসা যাক যে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, সেই কোয়েশ্চেনটা আমরা সলভ করতে পারি কিনা। 21 hydroxylase deficiency is an important cause. It is basically the most important cause, most common cause, and it is responsible in 90% of cases of congenital adrenal hyperplasia. এখানে কি হয়, কর্টিসল থাকে না, ফলে এসিটিএইচ সিক্রেশন বেড়ে যায়। দিস ইজ ট্রু। চেঞ্জ ইন রেনিন অ্যাক্টিভিটি, রেনিন অ্যাক্টিভিটি তো চেঞ্জ হবে, কারণ কি, আমার এন্ড প্রোডাক্ট অ্যালডোস্টেরন থাকছে না, অ্যালডোস্টেরন যখন কমে যাচ্ছে তখন ফিডব্যাক রেগুলেশনে রেনিন কি হবে, বেড়ে যাবে। মে প্রেজেন্ট উইথ অ্যাক্টিভিটি, এটা আমার জেনেটিক লেভেলে মিউটেশনটা ঠিক কি ধরনের মিউটেশন হয়েছে, মিসসেন্স মিউটেশন নাকি ননসেন্স মিউটেশন নাকি পয়েন্ট মিউটেশন, সেটার উপর ডিপেন্ড করবে যে কত সিভিয়ার ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করলো। অটোজোমাল ডমিনেন্ট কিংবা না, এইটুকু মুখস্থ করতে হবে যে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। রিগার্ডিং প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম, অ্যালডোস্টেরনের ইয়েটা আমরা পড়লাম, ফিজিওলজিক্যাল অ্যাকশন আমরা পড়লাম, যে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করবে অ্যাট দ্য এক্সপেন্স অফ পটাশিয়াম এবং হাইড্রোজেন। তাহলে প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম যখন হবে, তখন জিনিসটা কি হবে, বাড়বে, অর্থাৎ তার সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করবে এবং পটাশিয়াম সে বেশি বেশি সিক্রেশন করবে, অর্থাৎ দেয়ার উইল বি হাইপোক্যালেমিয়া। আর কি সে সিক্রেশন করবে, হাইড্রোজেন আয়ন সিক্রেশন করবে, অর্থাৎ মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে, নট এফেক্টেড বাই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। এখানে কি হচ্ছে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের ফিডব্যাক মেকানিজমের মধ্যে প্রাইমারি অ্যালডোস্টেরনিজম আর কাজ করছে না, সে অটোনোমাসলি হাইপার সিক্রেশন করছে। একই কোয়েশ্চেন,
যে প্রিকশিয়াস পিউবার্টি নিয়ে প্রেজেন্ট করতে পারে, যদি সিভিয়ার হয় তাহলে সল্ট লুজিং সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে। মেল সিউডো হার্মাফ্রোডাইটিজম কুড বি আ প্রেজেন্টেশন। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে স্টেরয়েড হরমোন সিক্রেশন হয়, যেখানেই স্টেরয়েড হরমোন সিক্রেশন হবে সেখানেই হচ্ছে সেলের মধ্যে সিক্রেটরি গ্র্যানুলস থাকবে। 5টা লেয়ার এখানে নাই, এখানে 3টা লেয়ার আছে, কর্টেক্স আর মেডুলা 2টা ভাগে ভাগ করা। এসিটিএইচ কি ওরালি দেওয়া যাবে না, এসিটিএইচ একটা পেপটাইড হরমোন, যে কোনো পেপটাইড হরমোন আমরা ওরালি দিতে পারবো না, কারণ ডাইজেস্টিভ এনজাইমগুলো দিয়ে এটা ভেঙে যাবে। এসিটিএইচ কি অ্যাড্রিনাল মেডুলাকে স্টিমুলেট করে না, আমরা দেখলাম যে সে অ্যাড্রিনাল কর্টেক্সের 2টা জোনকে সে স্টিমুলেট করে, এবং সেটা হচ্ছে জোনা রেটিকুলারিস এন্ড জোনা ফ্যাসিকুলাটা। কজেস কুশিং সিনড্রোম, হ্যাঁ কুশিং সিনড্রোম করে, গ্লুকোকর্টিকয়েড এক্সেস করতে পারে, এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম। কজেস অফ কুশিং সিনড্রোম সেটা আমরা একটু আগে পড়লাম যে গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন করতে পারে, অ্যাড্রিনাল অ্যাডিনোমা করতে পারে, একটোপিক্যালি এসিটিএইচ ডিপেন্ডেন্ট সেগুলো যদি একটোপিক সাইট থেকে তৈরি হয় তাহলেও করবে, যদি পিটুইটারি থেকে তৈরি হয় তাহলেও করবে। তাহলে আমরা মোটামুটি এই প্রশ্নগুলা সলভ করতে পারলাম। এখন আসা যাক হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল মেডুলা ফিওক্রোমোসাইটোমা নিয়ে যখনই আমরা কথা বলবো তখন হচ্ছে আমরা জাস্ট মোটা দাগে কিছু কথা মনে রাখবো, সেটা হচ্ছে এটা একটা অ্যাড্রিনাল মেডুলার ডিসঅর্ডার। এটা কি করে, এটা 10% এর একটা রুল হচ্ছে গিয়ে সে ফলো করে। 10% ফ্যামিলিয়াল, 10% এক্সট্রা অ্যাড্রিনাল, 10% হচ্ছে ম্যালিগন্যান্ট, 10% হচ্ছে চিলড্রেনদের হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে সে সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড হয়। পেশেন্টগুলা কি করে, পেশেন্টগুলা হচ্ছে গিয়ে একটা এপিসোডিক ফিওস্পেল নিয়ে প্রেজেন্ট করে, মোস্ট কমন প্রেজেন্টেশন। ওই সময় পেশেন্টের প্রচন্ড প্যালপিটেশন হয়, ডায়াফোরেসিস হয়, অর্থাৎ সে এক্সেসিভলি ঘামে, পেশেন্টের প্রচন্ড হেডেক হয় এবং এরপরে পেশেন্ট কলাপস করে। অর্থাৎ এখানে আইদার এপিসোডিক হাইপারটেনশন হবে এক্সেস ক্যাটেকোলামাইন সেক্রেশনের জন্য, অথবা পারসিস্টেন্ট হাইপারটেনশন হবে। এটা কি কি সিনড্রোমের সাথে যুক্ত হতে পারে, সেটা নিউরোফাইব্রোম্যাটোসিসের সাথে থাকতে পারে, এবং পেশেন্টের অন্যান্য যেমন কনস্টিপেশনের ফিচার থাকতে পারে। ফিভার সাধারণত এখানে প্রেজেন্টেশন ফিচার হয় না। এটা আমরা কিভাবে হচ্ছে ডায়াগনোসিস করি, আমরা 24 আওয়ার্স ইউরিন কালেকশন করি, এবং সেটা ক্যাটেকোলামাইন্সের যে মেটাবোলাইট গুলো আছে সেগুলার কনসেন্ট্রেশন মেপে হচ্ছে আমরা দেখি যে এটা বেশি কিনা, এবং এখানে ট্রিটমেন্ট অফ চয়েস কি সার্জারি। তাহলে 10% এর রুলসটা যদি আমি মনে রাখি তাহলে কি, টিউমার্স অফ ক্রোমাফিন সেল, সেটা আমরা জানি যে অ্যাড্রিনাল মেডুলায় ক্রোমাফিন সেলগুলো থাকে। 10% malignant, so this is false. 90% present without hypertension, না, এটা either episodic hypertension অথবা persistent hypertension নিয়ে প্রেজেন্ট করবে। উইদাউট হাইপারটেনশন 90% প্রেজেন্ট করা, the percentage is too high, তাহলে এটা ফলস হবে। সার্জারি ট্রিটমেন্ট অফ চয়েস অবভিয়াসলি যখন এখানে কোনো ফিওক্রোমোসাইটোমা যখন ম্যানিফেস্ট করে তখন এটা 4 সেন্টিমিটারের বেশি হয়, এখানে সার্জারি আমার চয়েস। তাহলে মোটামুটি অ্যাড্রিনালের যদি টপিকগুলো আমি অ্যানালাইসিস করি, এখানে কিন্তু জিনিসগুলা মোটা দাগে এইগুলা পড়লেই হবে। এখন যদি আমি ডেভিডসনের হচ্ছে পিডিএফটা দেখি বা ডেভিডসন বইটা খুলে দেখি, দেখবেন যে কুশিং সিনড্রোমের অনেক বড় বড় কিছু চার্ট আছে। এই জিনিসগুলো টিচাররা পার্ট 1 এর সময় আপনাদের কাছে এক্সপেক্ট করবে না। সো যখনই আমরা কোনো একটা টপিক পড়বো আমরা দেখবো যে আসলে লাস্ট ইয়ার গুলায় কি কি মানে কোয়েশ্চেন এসেছে। এখানে আমি শুধুমাত্র মেডিসিনের কিছু কোয়েশ্চেন দিয়েছি, এই একই কোয়েশ্চেন রেসিডেন্সিতে এসেছে, একই কোয়েশ্চেন এফসিপিএস পার্ট 1 এর পেডিয়াট্রিক্সে এসেছে, গাইনি অবসে এসেছে, সার্জারিতে এসেছে। কোয়েশ্চেন কিন্তু এগুলাই বেসিক কনসেপশনের কোয়েশ্চেন। সো আপনাকে কনসেপশন ক্লিয়ার করতে হবে, টেকনিকটা বুঝতে হবে যে আমি কিভাবে এই জিনিসটা পড়বো বা মনে রাখবো বা লজিক্যাল কনসিকুয়েন্স কিভাবে ডিরাইভ করব, এর চাইতে বেশি কিছু না কিন্তু। আচ্ছা, অ্যাড্রিনালটা তাহলে আমরা এখানেই শেষ করি। এরপরে আসি হচ্ছে গিয়ে আমরা ক্যালসিয়াম ব্যালেন্সে অথবা প্যারাথাইরয়েড হরমোনের ব্যাপারে। এখানে আমি শুধুমাত্র একটা চার্ট করব আজকে। চার্টটা পড়ার পরে আমরা দেখব যে আসলে ক্যালসিয়ামের কি কি প্রশ্ন আসে। ক্যালসিয়াম থেকেও মোটামুটি পার্ট 1 এ শুধুমাত্র বেসিক ফিজিওলজি কোশ্চেনই আসে। হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপোপ্যারাথাইরয়েডিজম এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব বেশি আসে না। তো আমরা চেষ্টা করব আমাদের বেসিক কনসেপশনটা ক্লিয়ার করতে। এই ছবিটা যদি আমরা দেখি এটাকে একটু ক্লামজি মনে হচ্ছে, কিন্তু আমরা পার্ট পার্ট করে এই ছবিটা একটু দেখব। সেটা হচ্ছে যে ক্যালসিয়াম আমাদের শরীরে থাকে কি, ক্যালসিয়াম আমাদের শরীরে থাকে হচ্ছে বোনসের মধ্যে স্টোরেজ হিসেবে। এখানে মোটা দাগে হচ্ছে আমরা বলি কি প্যারাথাইরয়েড হরমোন কাজ করে, ভিটামিন ডি কাজ করে এবং ক্যালসিটোনিন কাজ করে। ক্যালসিটোনিন খুব বেশি ইফেক্ট আসলে হিউম্যানে মানে প্রোডাকশন করে না, এটা হচ্ছে প্রাইমেটসে, অন্যান্য ইয়েগুলাই স্পিসিসে হচ্ছে বেশি অ্যাক্টিভ। কি হয় যখন কোনো কারণে আমার ক্যালসিয়াম
অ্যামাউন্ট ব্লাডে কমে যায় তখন কি হয়, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সেটাকে সেন্স করতে পারে, তখন সে কি করবে, পিটিএইচ সিক্রেশনটাকে বাড়ায় দেবে। পিটিএইচ যখন তার সিক্রেশন বাড়ায় দেবে, সে দুইটা ভাবে কাজ করে। সে ডিরেক্টলি রেনাল টিউবিউলে, কিডনি রেনাল প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে কাজ করবে, অথবা আমার এখানে তো স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা, আমি আবার শেয়ার করি। এখন স্ক্রিন শেয়ার হচ্ছে? কেউ যদি একটু কমেন্ট করে আমার জন্য বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখন দেখা যাক যে যখন ক্যালসিয়াম কমে যাবে পিটিএইচ স্টিমুলেটেড হবে। এখানে ফিডব্যাক মেকানিজমটা কি, একজন বাড়লে আরেকজন কমবে, একজন কমলে আরেকজন বাড়বে। পিটিএইচ তখন কি করবে, পিটিএইচ তখন হচ্ছে কিডনির উপর কাজ করবে, সে ভিটামিন ডি কেও স্টিমুলেট করবে। ভিটামিন ডির আবার অ্যাকশন হচ্ছে তিনটা জায়গায়, পিটিএইচ এর অ্যাকশনও তিনটা জায়গায়। পিটিএইচ বোনসের উপর কাজ করবে, কিডনির উপর কাজ করবে এবং ভিটামিন ডি কে অ্যাক্টিভ হতে হেল্প করবে এবং স্টিমুলেশন করবে। পিটিএইচ যখন কাজ করবে তখন সে কি করবে, রেনাল টিউবুলের রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম বাড়াবে, বোনস থেকে অস্টিওক্লাস্টকে স্টিমুলেট করে ক্যালসিয়ামকে মোবিলাইজ করে ব্লাডে এর কনসেন্ট্রেশন বাড়াবে। আর ওই যে সে ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করলো, অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি হলো, সেই অ্যাক্টিভ ভিটামিন ডি তিনটা জায়গায় কাজ করবে। সে কিডনি থেকে রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম বাড়াবে, বোনস থেকে ক্যালসিয়াম মোবিলাইজেশন করবে ইন দ্য প্লাজমা, এবং ইন্টেস্টাইন এপিথেলিয়াল সেল থেকে অ্যাবজর্পশন বাড়াবে। অর্থাৎ মোটের উপর কি, যখনই আমার ক্যালসিয়াম কমে যাচ্ছে তখনই হচ্ছে ভিটামিন ডি এবং পিটিএইচ মিলে সিনার্জিস্টিক অ্যাকশনে কিন্তু আমার ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়াচ্ছে বাই থ্রি মেকানিজম। একটা হচ্ছে বোনস থেকে সে মোবিলাইজ করলো, একটা হচ্ছে রেনাল টিউবিউল থেকে সে রিঅ্যাবজর্পশন করলো ক্যালসিয়ামকে, এবং ইন্টেস্টিনাল এপিথেলিয়াল থেকে ভিটামিন ডি এর মাধ্যমে সে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায় দিল। এই জিনিসটুকুই শুধু আমরা মনে রাখবো। তাহলে ক্যালসিয়াম যখন বেড়ে যাবে তখন কি হবে, এটাকে আমরা জাস্ট হচ্ছে ডিরাইভ করবো যে ক্যালসিয়াম বাড়লো, পিটিএইচ কমে যাবে, ফলে বোনস থেকে মোবিলাইজেশন হবে না, ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল থেকে অ্যাবজর্পশন বাড়বে না, এবং রেনাল টিউবুলার রিঅ্যাবজর্পশন আমি বাড়াবো না, রেনাল টিউবুলকে আমি ক্যালসিয়াম এক্সট্রেক্ট করতে দিব। সহজ ব্যাপার। এখানে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা আমরা একটু দেখি পারি কিনা। এটা আবার লিন্ডার ফিজিওলজি থেকে নেওয়া, যে কিভাবে বডিতে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন হচ্ছে রেগুলেশন হয়। এখানে দেখেন, পিটিএইচ যখন হচ্ছে রেনাল টিউবুলার রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়ামকে বাড়াচ্ছে, ঠিক একই সময়ে সে কিন্তু ফসফেটের এক্সক্রিশন কমাচ্ছে। আমরা জানি যে আমাদের যে ব্লাডে কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম আমরা যখন মাপি, যে টোটাল ক্যালসিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে 9 থেকে 11 মিলিগ্রাম পার ডেসিলিটারে থাকে। এটা হচ্ছে টোটাল ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। এটার মধ্যে 50% থাকে আয়োনাইজ ফর্মে, 50% থাকে নন আয়োনাইজ ফর্মে। নন আয়োনাইজ ফর্ম মানে আয়োনাইজ ফর্ম যেটা, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম, এবং নন আয়োনাইজ ফর্ম যেটা, সেটা কিসের সাথে কমপ্লেক্স হিসেবে থাকে, সে অ্যালবুমিনের সাথে থাকে, সে ফসফেটের সাথে থাকে। তো ক্যালসিয়াম উইল বাইন্ড ইন দ্য ফসফেট দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য ব্লাড। একই সাথে যদি আমি ক্যালসিয়াম এবং ফসফেটকে দুটাকেই যদি একসাথে রেনাল টিউবিউল দিয়ে হচ্ছে গিয়ে রিঅ্যাবজর্পশন করাই, তাহলে কিন্তু আমার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ব্লাডে বাড়বে না, আয়নের কনসেন্ট্রেশন বাড়বে না। সো অ্যাক্টিভ ক্যালসিয়াম বা যেটা ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ, সেই কনসেন্ট্রেশন বাড়বে না। তাহলে কি করতে হবে, পিটিএইচ কে কাজ করতে হবে। পিটিএইচ তখন কি করবে, রেনাল টিউবুলার রিঅ্যাবজর্পশন করবে ক্যালসিয়ামের বেশি, কিন্তু ফসফেটের এক্সক্রিশন সে বাড়ায় দিবে। অ্যাজ এ রেজাল্ট, দ্য concentration of ionized calcium in the blood will increase. On the other hand, ভিটামিন ডি কিন্তু দুইটাই বাড়াবে, ক্যালসিয়ামও বাড়াবে এবং ফসফেটও বাড়াবে। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো যখন আমরা হাইপোফসফেটেমিয়া বা হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়ার চার্টগুলো থেকে
আমাদের ডায়াগনোসিস গুলোকে ডিরাইভ করব। এখন আসা যাক হচ্ছে ভিটামিন ডি এর মেটাবলিজম। আমরা জানি যে ভিটামিন ডি আমাদের এন্ডোজেনাস তৈরি হয় প্লাস ডায়েটারি সোর্স থেকে আসে। স্কিনে ভিটামিন ডি তৈরি হয় কিভাবে? সানলাইটের এক্সপোজারে আলট্রাভায়োলেট রের কারণে 7 ডিহাইড্রোকোলেস্টেরল থেকে কোলেক্যালসিফেরল তৈরি হয় বা ক্যালসিডিওল যেটাকে বলে। আর আমাদের প্ল্যান্ট থেকে আসে হচ্ছে আর্গোক্যালসিফেরল। এরা কি করে? এরা লিভারে যায়, লিভারে 25 হাইড্রোক্সিলেজ এনজাইমের সাথে এনজাইমের কারণে এটা 25 হাইড্রোক্সি কোলেক্যালসিফেরল ডেভেলপ করে। এরপরে কিডনিতে যায় এবং পিটিএইচ তাকে স্টিমুলেশন দিচ্ছে কি দিচ্ছে না, ভিটামিন ডি স্টিমুলেশন দিচ্ছে, আমার ব্লাডে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেশি আছে না কম আছে সেটার উপর ডিপেন্ড করে 125 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরল হবে, অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম হবে ভিটামিন ডি, নাকি 24-25 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরল হবে যেটা কিনা ইনঅ্যাক্টিভ ফর্ম, সেটা ডিটারমাইন্ড হবে। এই জিনিসটা কে স্টিমুলেশন বা কে কন্ট্রোল করবে? সেটা হচ্ছে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল, ব্লাডে পিটিএইচ এর লেভেল এবং ফসফেটের লেভেল। তাহলে দেখা যাক, এখন আসা যাক যে এটাই হচ্ছে আমার ক্যালসিয়ামের ব্যালেন্স মেনটেন করা এবং হচ্ছে আমার ভিটামিন ডি এর ব্যালেন্স মেনটেন করা। মেইন কোশ্চেন গুলো কিন্তু এই ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর ব্যালেন্স মেনটেন করা, পিটিএইচ কিভাবে রেগুলেশন করছে, ভিটামিন ডি কিভাবে রেগুলেশন করছে, এখান থেকেই আসে। দুই একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে পিটিএইচ বেশি ক্যালসিয়াম বেশি, তাহলে ডায়াগনোসিস কি বা প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে কি হয়। আমি একেবারে খুব শর্ট করে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে হাইপার ক্যালসিমিয়া যখন হয় তখন আমরা একটা জিনিস মনে রাখবো, বোনস, স্টোনস, গ্রোনস এন্ড সাইকিক মোনস, অর্থাৎ বোন পেইন হবে, বোন থেকে ক্যালসিয়াম মোবিলাইজেশন হচ্ছে, অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হতে পারে, স্টোনস মানে কি রেনাল স্টোন হতে পারে, গল স্টোন হতে পারে, অ্যাবডোমিনাল গ্রোনস মানে কি স্টোনের জন্য পেইন হতে পারে, পেপটিক আলসার ডিজিজের জন্য পেইন হতে পারে, সাইকিক মোনস কি পেশেন্টের মেন্টাল স্ট্যাটাস ঠিক থাকবে না। আর যখন হাইপোক্যালসিমিয়া হবে তখন কি, তখন খুব ইম্পর্টেন্ট দুইটা সাইন আমরা দেখবো, একটা হচ্ছে ভোস্টেক সাইন, ফেশিয়াল নার্ভের উপরে হচ্ছে যখন ইয়ে করা হয়, ট্যাপিং করা হয় তখন হচ্ছে ফেশিয়াল মাসল গুলো টুইচিং হয়, এবং হচ্ছে যখন আমি বিপি কাফ দিয়ে মাপি এবং আর্টারিয়াল প্রেসারের উপরে আমি বিপি কাফকে ইনফ্লেট করি তখন হচ্ছে কার্পোপেডাল স্পাজম হয়। কার্পোপেডাল স্পাজমটা কি, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা হচ্ছে গিয়ে ফ্লেকশন হবে, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা হচ্ছে হাইপার এক্সটেনশন হবে, আমার থাম হচ্ছে ফ্লেকশন হবে, এবং এটাকে বলা হয় হচ্ছে কার্পোপেডাল স্পাজম অথবা মেইনলি অ্যাকুয়েচার। আরেকটা হচ্ছে ট্রশিয়াস সাইন। কিভাবে ট্রশিয়াস সাইন এলিসিট করতে হয় এটা এফসিপিএস সেকেন্ড পার্টে একজন টিচার জিজ্ঞেস করতে পারে, অথবা ট্রশিয়াস সাইনের একটা ছবি দিয়ে এফসিপিএস সেকেন্ড পার্টে অসপি আসতে পারে। আপনাকে যেটা জানতে হবে যে হাইপোপ্যারাথাইরয়েডিজমে বা হাইপোক্যালসিমিয়া কি হতে পারে, ট্রশিয়াস সাইন নামটুকু জানলেই হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ডেভিডসন আমরা পড়বো ঠিকই, কিন্তু কতটুকু পড়বো এই গাইডলাইনটুকু আমাদের জানা লাগবে যদি আমরা পার্ট 1 এর বৈতরণটা পার করতে চাই। এখন দেখি যে ক্যালসিয়াম আর পিটিএইচ ব্যালেন্সের উপর আসলে কি কি কোয়েশ্চেন এসেছিল গত কিছুদিন। Regarding action of PTH, increase intestinal absorption of calcium and phosphate. ইন্টেস্টিনে সে কিন্তু সরাসরি কাজ করে না, সে কাজ করে কাকে দিয়ে? ভিটামিন ডি কে দিয়ে। ভিটামিন ডি কি করে? ক্যালসিয়াম এবং ফসফেট দুটারই কিন্তু অ্যাবজর্পশন বাড়ায়। সো দিস ইজ ট্রু। ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম ডিস্টাল কনভলিউটেড টিউবুল এন্ড কালেক্টিং ডাক্ট। এটা ট্রু, কারণ এখানে ফসফেটের কথা বলেনি। পরের স্টেমটা হচ্ছে গিয়ে যে জায়গাটা টুইস্ট আমি আপনাদেরকে বলেছি, ইনক্রিজেস ফসফেট এক্সক্রিশন থ্রু কিডনি। দিস ইজ ট্রু, সে ফসফেটের এক্সক্রিশনকে বাড়ায়। ইনক্রিজেস সেরাম ক্যালসিয়াম লেভেল, দ্যাট ইজ দ্য এন্ড রেজাল্ট অফ পিটিএইচ stimulation. So this is also true. Parathyroid hormone regulates serum calcium by, এগুলো বলে ফেললাম যে তিনটা জায়গায় কাজ করে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে সে স্টিমুলেট করে, ট্রু, ইন্টেস্টিনাল অ্যাবজর্পশনকে বাড়ায়, ট্রু, রেনাল এক্সক্রিশন বাড়ায়, ফসফেটের, ট্রু, কনভার্ট করে 25 হাইড্রোক্সি ভিটামিন ডি, সেটা ভিটামিন ডি এর মেটাবলিজমে দেখিয়েছি। পিটিএইচ স্টিমুলেশন দিলে এটা 125 হবে, পিটিএইচ স্টিমুলেশন না থাকলে এটা 24-25 হবে। ক্যালসিয়ামকে মোবিলাইজ করে তার কাজ হচ্ছে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বাড়ানো। মেটাবলিক ফাংশনস অফ প্যারাথরমোন একই কথা, কিন্তু জাস্ট ভাষাটা ভিন্ন। মেটাবলিক ফাংশনস অফ পিটিএইচ, হরমোনস অ্যাসোসিয়েটেড উইথ ক্যালসিয়াম মেটাবলিজম। কি কি দেখলাম আমরা? পিটিএইচ কাজ করে, তারপরে ক্যালসিট্রায়ল কাজ করে। এখানে একটু ভুল হয়েছে আমার ইয়েতে, স্ক্রিন শেয়ার আবার স্টপ হয়ে গেছে। ক্যালসিট্রায়ল কাজ করবে,
আর কর্টিসল কিন্তু ডিরেক্টলি কাজ করবে না। সো লাস্ট 3 আর ফলস। অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কারা বাড়ায়? এইখানে কিন্তু কর্টিসলের কাজ চলে আসবে। কুশিং সিনড্রোমের যে ছবিটা আমরা পড়েছিলাম সে কি করে? অস্টিওপোরোটিক ফ্র্যাকচার বাড়ায়। তার মানে কি সে অস্টিওক্লাস্টের উপর কাজ করে। অর্থাৎ অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়াবে কে কে? ভিটামিন ডি, যেটা অ্যাক্টিভ ফর্ম সেটা তো করবেই, মোবিলাইজ করবে, প্যারাথর্মোন করবে, ক্যালসিটোনিন করবে। ক্যালসিটোনিন কি করে? ক্যালসিটোনিন হচ্ছে সম্পূর্ণ অপোজিট কাজ করে হোয়াট পিটিএইচ ডাজ। অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কিভাবে হচ্ছে স্টিমুলেটেড হয়, এই জিনিসগুলো যখন আপনারা হচ্ছে ফিজিওলজিতে একটু রিভিউ করবেন, আমি মার্ক করে দিয়েছি পিডিএফ এ আপনাদেরকে, তখনই দেখবেন যে এটা সহজ হয়ে যাচ্ছে। এখানে থাইরয়েড হরমোন কেন আসলো? থাইরয়েড হরমোন কিন্তু ছোটবেলায় লিনিয়ার গ্রোথের জন্য হচ্ছে রেসপন্সিবল। যখন আমরা থাইরয়েড হরমোন পড়বো তখন দেখবো যে এটা এপিফাইসিসে কাজ করে এবং ইন্টারস্টিশিয়াল গ্রোথ বাড়ায়। দ্যাটস ওয়াই থাইরয়েড হরমোন ইজ देयर। ইস্ট্রোজেনের কথাটা আমরা অস্টিওব্লাস্ট অ্যাক্টিভিটিকে স্টিমুলেট করে, এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখবো যে পোস্ট মেনোপজাল উমেনদের অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের হার খুবই বেশি। তার মানে কি ইস্ট্রোজেন হ্যাজ এ পজিটিভ ইফেক্ট অন বোন গ্রোথ। তার মানে কি অস্টিওব্লাস্টের উপর সে কাজ করে। অর্থাৎ অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি পিটিএইচ শুধু যে অস্টিওক্লাস্টকে স্টিমুলেট করে তা না, অস্টিওক্লাস্ট এবং অস্টিওব্লাস্ট সবসময় কাপল অ্যাকশন করে, এটার মধ্যে ব্যালেন্স মেনটেন হয়। তাহলে পিটিএইচও কাজ করবে, ভিটামিন ডিও কাজ করবে, থাইরয়েড হরমোন কাজ করবে, ইস্ট্রোজেন কাজ করবে। ইন্টারলিউকিন 6 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আসলে হচ্ছে কোয়েশ্চেনেবল, এদের এরকম ডিরেক্ট কোনো ইফেক্ট নাই। হরমোন রেসপন্সিবল ফর রিঅ্যাবজর্পশন ফ্রম কিডনি। এখানে কিন্তু শুধুমাত্র ক্যালসিয়ামের কথা বলা হয় নাই, এখানে কিন্তু অনেক কিছু কথা বলা হয়েছে। যেমন অক্সিটোসিনের কিন্তু আমরা জানি মোট কথা অ্যাকশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন, একটা হচ্ছে মিল্ক লেট ডাউন প্রসেসে। এখানে এটার কোনো কাজ নাই। পিটিএইচ তো অবশ্যই ক্যালসিয়াম বাড়ায়, ফসফেট এক্সক্রিশন কমায়, এক্সক্রিশন বাড়ায়, ডিঅ্যাবজর্পশন কমায়। ক্যালসিটোনিনের তেমন কোনো ইফেক্ট আমরা হিউম্যানে জানি না। এডিএইচ কি করে? এডিএইচ হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশনটাকে স্টিমুলেট করে। এবং অ্যালডোস্টেরন কি করে? ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্টে সোডিয়াম এর রিঅ্যাবজর্পশন রেগুলেট করে, পটাশিয়ামের সিক্রেশনকে রেগুলেট করে। So these are the hormones that act on the kidney. ঠিক একইভাবে এখন দেখা যায় যে হাইপার প্যারাথাইরয়েডিজম কি করে। হাইপার প্যারাথাইরয়েডিজম কি করবে বলেন তো? যখন হচ্ছে পিটিএইচ বাড়বে তখন ক্যালসিয়াম বাড়বে, ফসফেট লেভেল কমে যাবে। তাহলে ফার্স্ট স্টেম ফলস। ইনক্রিজ করবে ক্যালসিয়াম লেভেল, ট্রু। বোন রিজর্পশন বাড়াবে, ট্রু। কি বলেছিলাম? বোন স্টোনস মানে কিডনি স্টোন, দ্যাট ইজ অলসো ট্রু। ইনক্রিজ রেনাল লস অফ ক্যালসিয়াম আয়ন, না, এটা ক্যালসিয়ামকে কনজার্ভ করে। ভিটামিন ডি এর ক্ষেত্রে আমরা যে কয়টা কথা বলেছি এখানে ঠিক একই কথাই আছে। এটা লাস্ট স্টেমটা দেখেন, কজেস হাইপোফসফেটেমিয়া। ভিটামিন ডি কিন্তু হাইপোফসফেটেমিয়া করে না, কারণ কি? সে রেনাল রিঅ্যাবজর্পশনের সময় একইভাবে ক্যালসিয়াম এবং ফসফেট দুটার রিঅ্যাবজর্পশনকেই বাড়ায়। ওই জায়গাটা আমাকে মনে রাখতে হবে যে পিটিএইচ মানে এক্সক্রিশন বাড়াবে আর ভিটামিন ডি রিঅ্যাবজর্পশন বাড়াবে। সো আমাদের ক্যালসিয়াম এবং ফসফেট ব্যালেন্সও কিন্তু মোটামুটি হয়ে গেল। এখন এই চার্টটা থেকে হচ্ছে রেসিডেন্সিতে একটা কোশ্চেন আসছে যে ক্যালসিয়াম লেভেল হাই এবং পিটিএইচ লেভেল হাই, তাহলে আমার ডায়াগনোসিস কি? সেক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, অর্থাৎ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফ ইজ কজিং এক্সেস ক্যালসিয়াম। একইভাবে হচ্ছে গিয়ে দুইটা জিনিস আমি মনে রাখবো, সেটা হচ্ছে লো পিটিএইচ লেভেল, অর্থাৎ কোনো কারণে ক্যালসিয়াম লেভেল বেড়ে গেছে এবং ফিডব্যাক মেকানিজমে পিটিএইচ এর কনসেন্ট্রেশন কমে গেছে। সেটা কখন হবে? যে কোনো ম্যালিগন্যান্সিতে, যেখানে পিটিএইচআরপি সিক্রেশন হচ্ছে, অথবা যে কোনো ভাবে আমার ক্যালসিয়াম লেভেল বাড়লো, কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইজ নট রেসপন্সিবল ফর দ্যাট রেজড ক্যালসিয়াম লেভেল। একইভাবে যদি ভিটামিন ডি ইনটক্সিকেশন হয়, ভিটামিন ডি এন্ড প্রোডাক্ট যদি আমি বাড়ায় ফেলি, তাহলেও এটা পিটিএইচ কে কমায় দেবে। এই জিনিসগুলো আমরা একটু বারবার যদি হচ্ছে রিভিউ করি তাহলে আমাদের কজগুলো মনে থাকবে। এখন দেখেন এই চার্টটা যদি দেখি তাহলে আমাদের কাছে খুব কঠিন মনে হবে, কিন্তু এই চার্টটাকে আমরা এখন একটু ডিরাইভ করব যে আমরা নিজেরা আসলে এই চার্টটা বের করতে পারি কিনা, যে আমরা যতটুকু পড়লাম ততটুকুর মধ্যে এটা ডিরাইভ করা সম্ভব কিনা।
দেখেন পিটিএইচ এর কাজ কি ছিল? পিটিএইচ এর কাজ ছিল হচ্ছে ক্যালসিয়াম বাড়ানো। যখন পিটিএইচ কমে যাবে তখন কি হবে? ক্যালসিয়াম কমবে। পিটিএইচ কি করছিল? সে ভিটামিন ডি কে বাড়াচ্ছিল বা স্টিমুলেশন দিচ্ছিল। তাহলে পিটিএইচ না থাকলে ভিটামিন ডিও কমে যাবে। পিটিএইচ কি করছিল? ফসফেটকে কমাচ্ছিল, তাহলে ফসফেটও বেড়ে যাবে ইন দ্য অ্যাবসেন্স অফ পিটিএইচ। যখন প্রাইমারিলি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটির লেস হওয়ার কারণে, সেটা সার্জারি হোক, অটোইমিউন প্রসেস হোক, রেডিয়েশন হোক, পিটিএইচ হরমোন থাকবে না, তখন আমরা সেটাকে কি বলবো? হাইপোপ্যারাথাইরয়েডিজম। তাহলে হাইপোপ্যারাথাইরয়েডিজমের বায়োকেমিক্যাল পিকচার কি হবে? এটা কিন্তু আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা পিটিএইচ এর অ্যাকশনটা পড়েছি, এটা রিভার্সটা হবে হাইপোক্যালসিমিয়া, হাইপারফসফেটেমিয়া, হাইপোভিটামিনোসিস ডি। ক্লিয়ার? এখন দেখেন যে আমরা বলেছিলাম যে ভিটামিন ডি is responsible for renal reabsorption, for intestinal absorption এবং from mobilization। কোনো কারণে যখন ভিটামিন ডি কমে যাবে, ভিটামিন ডি কমে গেল, তখন কি হবে? ক্যালসিয়াম কমে যাবে। ক্যালসিয়াম কমা যদি আমি সেন্স করতে পারি, তাহলে আমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তো ইনট্যাক্ট আছে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যখন ইনট্যাক্ট থাকবে তখন কি হবে? রিফ্লেক্সলি পিটিএইচ বাড়বে। তাহলে এটা কিসের ফিচার? লো ক্যালসিয়াম, লো ভিটামিন ডি, হাই পিটিএইচ। This is a feature of secondary hyperparathyroidism due to vitamin D deficiency. একই ঘটনাটা কখন হয়? একই ঘটনাটা হয় যখন আমার কিডনি ক্রনিক কিডনি ডিজিজে হচ্ছে গিয়ে অ্যাফেক্টেড থাকে এবং সে তার হরমোনাল অ্যাক্টিভিটিগুলো করতে পারে না। ফলে 1 আলফা হাইড্রোক্সিলেজ যে এনজাইম, সেটা কোনো কাজ করতে পারছে না। ফলে কি 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল যেটা অথবা ভিটামিন ডি যেটা, সেটা কমে যাচ্ছে। তখন ভিটামিন ডি কম, ক্যালসিয়াম কম এবং রিফ্লেক্সিভলি পিটিএইচ বেশি। তাহলে দিস ইজ অ্যানাদার কজ অফ সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের যখন আমি কজ মনে রাখবো, তখন আমি দুইটা কজ মনে রাখবো। একটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। তাহলে প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম জানলাম, আমরা সেকেন্ডারি হাইপোপ্যারাথাইরয়েডিজমের দুইটা জিনিস জানলাম। আরেকটা জিনিস কি বলেছিলাম? আমি বলেছিলাম যে ক্যালসিয়াম যখন হচ্ছে গিয়ে বডিতে থাকে 50% আয়নাইজ ফর্মে, 50% হচ্ছে গিয়ে নন আয়নাইজ ফর্মে, কমপ্লেক্সড উইথ অ্যালবুমিন, ফসফেট, আদার থিংস। যখন কোনো কারণে আমরা কি করি, আমরা যখন ক্যালসিয়াম মাপি তখন কিন্তু আমরা টোটাল ক্যালসিয়াম মাপি, তার 50% থাকে হচ্ছে গিয়ে আয়নাইজড, 50% হচ্ছে নন আয়নাইজড। যখন আমি টোটাল ক্যালসিয়াম মাপছি, একটা হচ্ছে আয়নাইজড, একটা হচ্ছে কমপ্লেক্সড উইথ অ্যালবুমিন। যদি অ্যালবুমিন কোনো কারণে লো থাকে, আমার এই কনসেন্ট্রেশনটা কিন্তু ঠিক আছে, ক্যালসিয়াম ইজ নর্মাল, পেশেন্টের কোনো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিন্তু ফিচার নাই। কিন্তু টোটাল ক্যালসিয়াম যখন আমি দেখব, তখন কিন্তু যেহেতু অ্যালবুমিন কম, সেহেতু টোটাল ক্যালসিয়াম লো আসবে। তো যখনই আমরা ক্যালসিয়াম মেজারমেন্ট করবো ব্লাডের সাথে, কিন্তু আমাকে বলা হয় সবসময় কাপল টেস্ট করতে, ক্যালসিয়াম সাথে অ্যালবুমিন, ফসফেট এগুলা একসাথে টেস্ট করতে। তো প্রতি 1 গ্রাম পার লিটার অ্যালবুমিন কমের জন্য আমাকে কি করতে হবে? 0.02 মিলিমোল ক্যালসিয়াম অ্যাড করতে হবে, যেটা আমি টোটাল ক্যালসিয়াম হচ্ছে মেজারমেন্ট করছি, অথবা 0.08 গ্রাম পার ডেসিলিটার অ্যাড করতে হবে। অর্থাৎ দিস ইজ ইরোনিয়াস যে আমি লো অ্যালবুমিনটাকে হচ্ছে গিয়ে মেজারমেন্টে ইয়ে করলাম না, কনসিডার করলাম না।
আরেকটা কি হতে পারে, আমাদের কাছে ওয়ার্ডে অনেক সময় হচ্ছে গিয়ে কিছু পেশেন্ট আসে যারা হচ্ছে হিস্টেরিয়া বলতাম আগে আমরা, এখন আমরা বলি অ্যাংজাইটি হাইপারভেন্টিলেশন সিনড্রোম। অ্যাংজাইটি হাইপারভেন্টিলেশন সিনড্রোমে কি হয়, পেশেন্ট অনেক বেশি হাইপারভেন্টিলেশন করে, হাইপারভেন্টিলেশন করে করে কি করে, সে কার্বন ডাই অক্সাইডটাকে ওয়াশ আউট করে দেয়, ফলে কি হয় মেটাবলিক অ্যালকালোসিস করে। মেটাবলিক অ্যালকালোসিসের সময় কি হয়, আমার এই যে আয়োনাইজড ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা কমে যায়। যখন পিএইচ চেঞ্জ হয়ে যায় তখন হচ্ছে এই ক্যালসিয়ামটা হচ্ছে ফসফেট, অ্যালবুমিন এগুলোর সাথে বেশি বাইন্ড করে, ফলে যদিও টোটাল ক্যালসিয়ামের অ্যামাউন্ট ঠিক আছে, আয়োনাইজড ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন কমে যাওয়ার কারণে পেশেন্ট এরকম পেরিওরাল প্যারাস্থেসিয়া, ভোস্টেক্স সাইন্স, কার্পোপেটাল স্পাজম এগুলো নিয়ে আসে। তখন আমরা কি ট্রিটমেন্ট দেই, তখন আমরা ট্রিটমেন্ট দেই হচ্ছে গিয়ে একটা কাগজের ছোঁয়ায় পেশেন্ট হচ্ছে গিয়ে মানে ব্রিদ ইন এবং ওখান থেকে সে মানে ব্রিদ আউট করবে এবং ওখান থেকে সে কার্বন ডাই অক্সাইড রিচ এয়ারটা হচ্ছে ব্রিদ ইন করবে, সো দ্যাট তার কার্বন ডাই অক্সাইডটা বারবার ওয়াশ আউট হবে না। রিব্রিদিং করা হয় ইন আ পেপার ব্যাগ, ফলে তার এই আয়োনাইজড ক্যালসিয়ামের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যায়। আরেকটা কি প্রবলেম হতে পারে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম যখন হচ্ছে কোনো কারণে কম হয় তখন কিন্তু আসলে ক্যালসিয়াম কোনো অ্যাকশনে যেতে পারে না। এর বাইরে কি আছে, এর বাইরে হচ্ছে গিয়ে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম এবং সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। সিউডো যখন, তখন বুঝতে হবে যে একটা সিউডোকে আরেকটা সিউডো নালিফাই করে দিয়েছে, অর্থাৎ এখানে একটা ফেনোটাইপ আছে যে পেশেন্ট হচ্ছে শর্ট স্ট্যাচার হবে, মুন ফেস হবে, রাউন্ডেড ফেস হবে এবং হচ্ছে পেশেন্টের শর্ট ফোর্থ মেটাকার্পাল, শর্ট ফিফথ মেটাকার্পাল থাকবে, কিন্তু পেশেন্টের বায়োকেমিক্যালি কোনো ফিচার পাওয়া যাবে না, ক্যালসিয়াম লো, পিটিএইচ লো, এই ধরনের কোনো কিছু ফিচার পাওয়া যাবে না। আর সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজমে হচ্ছে আমার স্পেসিফিক ফেনোটিপিক ফিচার পাওয়া যাবে, তার সাথে বায়োকেমিক্যাল ফিচার পাওয়া যাবে। এখন আসা যাক যে ওই চার্টটা আসলে আমরা এখন সলভ করতে পারি কিনা সেটা দেখি। দেখেন একই জিনিসই বলা হয়েছে, হাইপোঅ্যালবুমিনিমিয়ায় আয়োনাইজড সেরাম ক্যালসিয়াম কিন্তু কমে না, কিন্তু টোটাল সেরাম ক্যালসিয়াম কম আসছে ইরোনিয়াসলি, কারণ আমার অ্যালবুমিন কম, কিন্তু এখানে বাকি সব প্যারামিটার গুলো নর্মাল। অ্যালকালোসিসে কি হচ্ছে, টোটাল সেরাম ক্যালসিয়াম কমছে, আয়োনাইজড ক্যালসিয়াম কমছে, এটা রিব্রিদিং করলে আমরা এটাকে ঠিক করতে পারবো। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভিটামিন ডি কম, ক্যালসিয়াম কম, পিটিএইচ বেশি, এবং ভিটামিন ডি কি করছিল, ফসফেট রিঅ্যাবজর্পশন করছিল, সো সেরাম ফসফেটও কমে যাবে। ক্রনিক রেনাল ফেইলিয়ারে কি হবে, ক্রনিক রেনাল ফেইলিয়ারে সেরাম ক্যালসিয়াম কমবে, পিটিএইচ বাড়বে, এবং এখানে কিন্তু পিটিএইচ এর অ্যাকশনটাই মেইন, সেই কারণে সেরাম ফসফেটটা বাড়বে। হাইপোপ্যারাথাইরয়েডিজমে কি হবে এটা আমরা নিজেরা ডিরাইভ করে করে বের করলাম, মুখস্থ করার কোনো দরকার নাই। পিটিএইচ কমে যাচ্ছে, সো ক্যালসিয়াম কমে যাবে, আয়োনাইজড সেরাম ক্যালসিয়াম কমে যাবে, এবং ফসফেটকে সে যেহেতু কমায় দিত এখন ফসফেট বেড়ে যাবে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে কি হয়, সেই একই ব্যাপার, আয়োনাইজড ক্যালসিয়ামটা কমে যায়, টোটাল সেরাম ক্যালসিয়াম কমে যায়, এগুলা কি হয়, এগুলা ইয়ে করে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে হচ্ছে গিয়ে এদের চিলেশন হয়, সেরাম অ্যামাইলেজ তখন বাড়ে। ক্লিনিক্যালি এটা হচ্ছে গিয়ে মানে ক্লিনিক্যাল ফিচার দেখেই আমরা আসলে হাইপোক্যালসিমিয়াটা রুটিনলি হচ্ছে গিয়ে চেক করি। আর হাইপোম্যাগনেসিমিয়া কি হয়, হাইপোম্যাগনেসিমিয়া ক্যালসিয়াম আসলে কাজ করতে পারে না, ম্যাগনেসিয়াম কি করে, পিটিএইচ রেজিস্ট্যান্স ডেভেলপ করায়। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ক্যালসিয়ামের ব্যাপারে পড়া। এখন আসা যাক যে আমরা পিটুইটারিটা একটু দেখি, যে পিটুইটারি থেকে কি কি পড়া যেতে পারে। পিটুইটারি অনেক কিছু আছে পিটুইটারিতে, কিন্তু পিটুইটারি থেকে আমরা জাস্ট একটা ডিজিজ পড়বো, সেই একটা ডিজিজ পড়লেই আমার পিটুইটারির বাকি সমস্ত ডিজিজই পড়া হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের সে কিভাবে অ্যারেঞ্জড আছে ইন দা সেলা টার্সিকা, সেটার একটা ট্রান্সভার্স সেকশন আমরা দেখিয়েছি। এই জিনিসটা আমাদের লাগবে কেন, যে কোনো পিটুইটারি একটা টিউমার হলে অথবা অ্যাক্রোমেগালির একটা পেশেন্টের কি কি ক্লিনিক্যাল ফিচার হতে পারে, যে কোনো একটা ফাংশনিং বা নন ফাংশনিং টিউমার কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে, সেই জিনিসটা জাস্ট আমরা জানবো। দেখেন এখানে হচ্ছে গিয়ে স্ফেনোইডাল এয়ার সাইনাসের উপরে হচ্ছে গিয়ে সেলা টার্সিকায় হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, সে হচ্ছে হাইপোথ্যালামাসের সাথে হচ্ছে গিয়ে স্টক দিয়ে যুক্ত, সে আছে হচ্ছে দুই পাশে তার ক্যাভার্না সাইনাস, সেই ক্যাভার্না সাইনাসের মধ্যে দিয়ে যাচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এবং এখানে তিনটে নার্ভ আছে, তিনটা না বেসিক্যালি চারটা নার্ভ, একটা নার্ভের পার্ট, আমরা কোনটা মনে রাখবো, 3, 4, 6 এবং 5 এর 1 and 2 ফার্স্ট এন্ড সেকেন্ড ডিভিশন, ট্রাইজেমিনাল এবং ম্যাক্সিলারি ডিভিশন এখান দিয়ে পাস করে।
তাহলে যখনই আমার হচ্ছে গিয়ে বাড়বে, যে পিটুইটারি কোনো কারণে হচ্ছে বাড়বে কোনো টিউমারের কারণে, তখনই কিন্তু এখানে লোকাল কম্প্রেসিভ কিছু ফিচার পাওয়া যাবে। আর কি কি ফিচার পাওয়া যেতে পারে? যে কোনো একটা টিউমার যখন তৈরি হয়, সেই টিউমারটা যদি হরমোনালি অ্যাক্টিভ হয়, অর্থাৎ হরমোন বেশি বেশি সিক্রেট করে, তাহলে সেই হরমোনাল হাইপার সিক্রেশনের জন্য আমি কিছু ক্লিনিক্যাল ফিচার পাবো। আর সে যেহেতু হচ্ছে গিয়ে সমস্ত ব্লাড সাপ্লাই নিয়ে নিচ্ছে, সে ওভারগ্রো করছে, অন্য জায়গাকে হচ্ছে গিয়ে সে প্রেশার দিচ্ছে, প্রেশারের কারণে অ্যাট্রফি হচ্ছে, ভাস্কুলার কম্প্রোমাইজের কারণে অ্যাট্রফি হচ্ছে আদার পিটুইটারি সেল। ফলে অন্যান্য যে পিটুইটারি সেল লিনিয়েজ গুলো আছে, দে বিকাম সাপ্রেসড, অর্থাৎ আদার অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোনের ডেফিসিয়েন্সি ফিচার ডেভেলপ করবে। তাহলে কি কি হবে? একটা হচ্ছে লোকাল কম্প্রেশন ফিচার। লোকাল কম্প্রেশন ফিচার সেটা ক্র্যানিয়াল নার্ভের হতে পারে, সেটা হচ্ছে ভিশনের ডিফিকাল্টি হতে পারে, পেশেন্টের হেডেক হতে পারে। আরেকটা হচ্ছে হরমোনাল হাইপারসিক্রেশনের ফিচার হতে পারে, আরেকটা হচ্ছে হরমোনের ডেফিসিয়েন্সি ফিচার হতে পারে। এই ফিচারগুলো আমরা কিভাবে ডায়াগনোসিস করব? ক্লিনিক্যাল ফিচার একটু পরে আসছি, যখন আমরা অ্যাক্রোমেগালিটা একটু ডিটেইলস করব, তাহলে আপনারা হাইপোপিটুইটারিজমও পড়তে পারবেন, অন্য যে কোনো হরমোনের ডেফিসিয়েন্সি অথবা এক্সেস ফিচারও পড়তে পারবেন। আমরা যে কোনো একটা হরমোনের যখন টেস্ট করি, হাইপার সিক্রেশন অথবা ডেফিসিয়েন্সি, আমরা কিন্তু ডিনামিক টেস্ট করি। ডিনামিক টেস্ট মানে কি? যে পেশেন্ট আসলো, যে কোনো একটা সিচুয়েশনে আমি ব্লাড টেস্ট করলাম, হরমোন লেভেল দেখলাম, এটা কিন্তু আমরা খুব কম করি। এরকম করি আমরা শুধুমাত্র থাইরয়েড হরমোনের ক্ষেত্রে, কারণ থাইরয়েড হরমোনের হচ্ছে ডায়গোনাল ভ্যারিয়েশন বা ডে টু ডে ভ্যারিয়েশন খুব কম হয়। কিন্তু অন্য যে কোনো হরমোনগুলাই যখন আপনারা ফিজিওলজিতে পড়েছেন, আপনারা পড়ে এসেছেন যে এগুলার পালসেটাইল ম্যানারে সিক্রেশন হয়, সেটা গ্রোথ হরমোন হোক, কর্টিসল হোক। যেমন কর্টিসল হচ্ছে সবচাইতে বেশি সিক্রেশন হয় হচ্ছে সকাল 8টার সময়, কম সিক্রেশন হয় হচ্ছে গিয়ে রাতে বেলা। একইভাবে গ্রোথ হরমোন হচ্ছে সারা দিনে পালসেটাইল সিক্রেশন হয়, তার কতগুলো রিদম আছে, ডায়গোনাল ভ্যারিয়েশন আছে, তার কোটিডিয়ান রিদম আছে, তারপর সে কিছু স্টিমুলেশন পেলে হচ্ছে গিয়ে স্লিপে গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ে, স্ট্রেসে আবার হচ্ছে গিয়ে সাপ্রেস হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে স্টিমুলেটরি অথবা ইনহিবিটরি ইফেক্ট আছে গ্রোথ হরমোনের উপরে। এগুলো আমাদের খুব বেশি ডিটেইল লাগবে না। এখন আমরা দেখি যে হচ্ছে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব। যখন কোনো কম্প্রেসিভ ফিচার আমরা পাবো, তখন আমরা ধরে নেব যে ইট ইজ ডিউ টু ম্যাক্রোঅ্যাডিনোমা। ম্যাক্রোঅ্যাডিনোমা আর মাইক্রোঅ্যাডিনোমার মধ্যে একটা ডিমার্কেটিং ফিচার আছে, সেটা হচ্ছে 10 মিলিমিটার অর্থাৎ 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার নিচের টিউমার হলে সে কোনো লোকাল কম্প্রেসিভ ফিচার তৈরি করবে না, সে ফাংশনিং ফিচার তৈরি করতে পারে যদি হরমোন হাইপারসিক্রেশন হয়। কিন্তু 1 সেন্টিমিটারের উপরে হলে সে যদি নন ফাংশনিং হয়, সে হরমোন হাইপারসিক্রেশনের ফিচার তৈরি করবে না, কিন্তু সে লোকাল কমপ্লিকেশন তৈরি করবে। তাহলে কি কি হতে পারে? আমি বললাম লোকাল কমপ্লিকেশনের মধ্যে হেডেক, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, এবং হাইপোথ্যালামাসের সাথে যখন হচ্ছে গিয়ে তার স্টকের কানেকশনটা হচ্ছে গিয়ে সেভার্ড হয়, অর্থাৎ কাটা পড়ে যায়, তখন হাইপোথ্যালামাস থেকে সবকিছু কিন্তু স্টিমুলেটরি ইফেক্ট আসে, শুধু একটা হচ্ছে ইনহিবিটরি ইফেক্ট আসে, এবং সেইটা হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিনের ক্ষেত্রে উল্টাটা হয়, এই কারণে ডিসকানেকশন হাইপারপ্রোল্যাকটিনিমিয়া হয়। ডিসকানেকশনের কারণে প্রোল্যাকটিনের ইনহিবিটরি ইফেক্টটা চলে যায়, ফলে প্রোল্যাকটিন লেভেল বেড়ে যায়। এবং যখনই সে ক্যাভার্নাস সাইনাসে এক্সপানশন করবে, ক্যাভার্নাস সাইনাস দিয়ে কি আসে? 3-4-6, যেটা আমাদের এক্সট্রা অকুলার মাসেলগুলার মুভমেন্ট গুলা করে। ফলে পেশেন্টের কি হবে? হেডেকের সাথে সাথে সে বিভিন্ন গেজে, ইনিশিয়ালি হচ্ছে কি তার ডিপ্লোপিয়া হবে, এক্সট্রিমস অফ গেজে, পরে হচ্ছে কমপ্লেক্স অপথ্যালমোপ্লেজিয়া ডেভেলপ করবে। একই সাথে অপটিক নার্ভের উপর কম্প্রেশন করার কারণে কি হবে? আমার ভিজুয়াল ফিল্ডটাকে কনস্ট্রিক্ট হয়ে যাবে, বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হবে। এবং যখন হচ্ছে অ্যাকিউট ইনফারকশন হবে, পিটুইটারি থেকে কে আসে? এসিটিএইচ আসে। এসিটিএইচ কাকে স্টিমুলেশন দেয়? কর্টিসলকে স্টিমুলেশন দেয়। কর্টিসলটা কি? একটা লাইফ সেভিং হরমোন। যখন এখানে অ্যাকিউটলি একটা ইনফারকশন হবে, তখন পেশেন্ট কি করবে? এখানে মেনিনজিজমের ফিচার হবে, হেডেক হবে, পেশেন্ট আনকনশিয়াস হয়ে যাবে। আর পেশেন্ট ভাস্কুলার কলাপস নিয়ে আসবে কেন? সেটা হচ্ছে কর্টিসলের ডেফিসিয়েন্সির কারণে, কারণ এসিটিএইচ এর স্টিমুলেটরি ইফেক্টটা হ্যাজ গন আউট, ফলে কর্টিসল সিক্রেশন হচ্ছে না। তাহলে হরমোন এক্সেস হলে কি হবে? যদি প্রোল্যাকটিন বেশি বাড়ে, তাহলে ফিমেলদের ক্ষেত্রে গ্যালাক্টোরিয়া, অ্যামেনোরিয়া, মেইলের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন, হাইপোগোনাডিজম। অ্যাক্রোমেগালি হলে কি হবে? অ্যাক্রোমেগালিটা আমরা একটু ডিটেইলস করবো, কারণ এটা আমরা সবাই জানি। একটাও যদি আপনারা অ্যাক্রোমেগালির পেশেন্ট এখন পর্যন্ত দেখে থাকেন, এগুলো সবই আপনারা রিলেট করতে পারবেন। হাত বড় হয়ে যাবে, লার্জ ফ্লেশি হ্যান্ড হবে, কার্পাল টানেল সিনড্রোম হতে পারে, পেশেন্টের টিংলিং নামনেস থাকতে পারে, পেশেন্টের ভয়েসটা ক্যাভার্নাস ভয়েস হয়ে যাবে, গভীর, মনে হচ্ছে যে কুয়োর ভিতর থেকে হচ্ছে গিয়ে তার ভয়েস বের হয়ে আসছে, পেশেন্ট এক্সেসিভলি সোয়েট করবে। আর ফেসটা তো আমরা জানি যে খুব প্রমিনেন্ট ফেস, প্রমিনেন্ট সুপারঅরবিটাল রিজ, লার্জ নোজ, তারপর ডেন্টাল ম্যালোক্লুশন,
ম্যাক্রোগ্লসিয়া থাকবে, প্রোগনেথিজম থাকবে, লোয়ার জটা হচ্ছে গিয়ে সামনের দিকে চলে আসবে, এরকম সমস্যাগুলো হবে। আর সাথে প্রক্সিমাল মায়োপ্যাথি হতে পারে, থাইরোমেগালি, ভিসেরোমেগালি, এগুলো হবে। এবং এই পেশেন্টের কোলোনিক পলিপ ডেভেলপ করতে পারে, অর্থাৎ হাইপারপ্লাসিয়া হয়, ডিসপ্লাসিয়া হয়। কুশিং সিনড্রোম, এসিটিএইচ যদি এক্সেস সিক্রেশন হয় তখন কুশিং সিনড্রোমের ফিচার হবে, সেটা হবে এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম। যখনই কোনো একটা টিউমার এরকম গ্রো করবে, সে আদার পিটিউটারি সেলগুলোকে কি করবে, একটা হচ্ছে প্রেসার দিবে, প্রেসার অ্যাট্রফি হবে, আরেকটা হচ্ছে ভাস্কুলার কম্প্রোমাইজের জন্য অ্যাট্রফি হবে। ফলে অন্য হরমোনগুলো কিন্তু লস হয়ে যাবে। ফলে গ্রোথ হরমোন লো হওয়ার কারণে লেথার্জি হবে, গোনাডোট্রপিনসের কারণে ফিমেলদের হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলারিটি হবে, লস অফ লিবিডো হবে, ছেলেদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হবে। যখন এসিটিএইচ লো হবে তখন কর্টিসল লো হওয়ার কারণে পেশেন্টের পোস্টুরাল ড্রপ হবে, পেশেন্ট শকে চলে যেতে পারে, পেইল হতে পারে। টিএসএইচ লো মানে থাইরয়েড হরমোনের লো এর জন্য কি হবে, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, পেশেন্ট ফ্যাটিক ফিল করবে, কোল্ড ইনটলারেন্স, ওয়েট গেইন, হাস্কি ভয়েস, এগুলা, পেশেন্ট স্লো হয়ে যাবে টু মুভ। এই জিনিসটাই আমি এতক্ষণ বললাম যে গ্রোথ হরমোন এক্সেসের কারণে কি হবে। গ্রোথ হরমোন এক্সেসের কারণে এই ধরনের ফিচারগুলো হবে, যেটা অলরেডি বলে ফেলছি, হাইপারটেনশন, ইনক্রিজ সোয়েটিং, তারপর হচ্ছে কিছু অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স হতে পারে, কিছু স্কিনের ট্যাগ ডেভেলপ করতে পারে, এবং লার্জ হ্যান্ড, লার্জ ফিট। যখনই এরকম হবে তখন আমরা হচ্ছে গিয়ে গ্রোথ হরমোনটাকে যে এক্সেস তৈরি হচ্ছে সেটাকে আমরা কিভাবে হচ্ছে ডায়াগনোসিস করব। এই যে বললাম যে ডিনামিক টেস্ট, যখন আমরা ডিনামিক টেস্টে যাব তখন হচ্ছে গ্রোথ হরমোন যদি আমি এখন একটা পেশেন্টের এরকম ফিচার নিয়ে আসলো, অ্যাক্রোমেগালির ফিচার, একবার ব্লাড টানলাম এবং হচ্ছে টেস্ট করলাম, গ্রোথ হরমোন কিন্তু আনডিটেক্টেবল আসতে পারে, ইভেন নর্মালও আসতে পারে। কারণ কি, গ্রোথ হরমোনের নর্মাল লেভেল হচ্ছে 0 থেকে 40, 0 থেকে অনেক বেশি পর্যন্ত। 0 যার নর্মাল লেভেল হতে পারে, তার ক্ষেত্রে আমি কি ডিসিশন নেব, এটা নর্মাল আছে নাকি বেশি আছে। এই কারণে কি করতে হয়, গ্রোথ হরমোনকে সাপ্রেসিভ টেস্ট করতে হয়। ওজিটিটি করলে, অর্থাৎ ব্লাড গ্লুকোজ বেড়ে গেলে গ্রোথ হরমোন কমে যাওয়ার কথা। ফিজিওলজিক্যাল এই ইফেক্টটাকে যখন আমি হচ্ছে গিয়ে ইউজ করব ডিনামিক টেস্টে, ওজিটিটি করার সময় আমি গ্রোথ হরমোনের লেভেল দেখব। তখন যদি গ্রোথ হরমোন সাপ্রেস না হয়, 2 এর বেশি থাকে, তার মানে দেয়ার ইজ এক্সেস গ্রোথ হরমোন সিক্রেশন। তার মানে আমি শিওর হলাম দিস পেশেন্ট হ্যাজ গট ইনক্রিজড গ্রোথ হরমোন সিক্রেশন। তার সাথে আমি আরেকটা টেস্ট করতে পারি কি, IGF-1। এরপর আমি কি করব, আমি হচ্ছে এমআরআই করতে পারি। এমআরআই করে আমি পিটুইটারির আর্কিটেকচার দেখবো, কোনো অ্যাডিনোমা দেখতে পাই কিনা সেটা দেখবো, সেখানে ম্যাক্রো অ্যাডিনোমা আছে নাকি মাইক্রো অ্যাডিনোমা আছে। ঠিক একইভাবে যখন আমি ডেফিসিয়েন্সি ফিচার দেখবো, তখন কিন্তু আমার গোল্ড স্ট্যান্ডার্ড একটা টেস্ট আছে, এটা সিঙ্গেল বেস্টে আসতে পারে, সেটা কি, ইনসুলিন টলারেন্স টেস্ট। যে আমি যদি আমার অ্যান্টেরিয়র পিটুইটারি অথবা কর্টিসলের ডেফিসিয়েন্সি অথবা এগুলো ডেফিসিয়েন্সি দেখার জন্য হচ্ছে একদম গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট করতে চাই, তাহলে আমার সিঙ্গেল টেস্ট কোনটা, ইনসুলিন টলারেন্স টেস্ট। কিন্তু ইনসুলিন টলারেন্স টেস্ট আমি কিন্তু সবার করতে পারবো না, আর বেসিক্যালি এখন এটা কোথাওই করা হয় না। কারণ কি, আমাদের হাতে এখন অন্যান্য টেস্ট আছে এবং এটা করাটা আসলে হচ্ছে খুব রিস্কি, সাথে অ্যাড্রিনালিন রাখতে হয়, স্পেশাল সেটআপে করতে হয়। সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে পেশেন্টকে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করানো হয়। হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করানোর পরে, অর্থাৎ পেশেন্টের আমি একটা স্ট্রেস ক্রিয়েট করলাম, এই স্ট্রেস ক্রিয়েট করার পরে তার কর্টিসল লেভেল দেখা হয় যে কর্টিসল লেভেলটা হচ্ছে 550 এর উপরে উঠে কিনা। দ্যাট মিন্স তার অ্যাড্রিনাল রিজার্ভ বা তার কর্টিসলের রিজার্ভটা ঠিক আছে কিনা। দিস ইজ কল্ড ইনসুলিন টলারেন্স টেস্ট। কিভাবে আমি হাইপোগ্লাইসেমিয়া প্রডিউস করি, হাইপোগ্লাইসেমিয়া আমি প্রডিউস করি হচ্ছে ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন করে 0.15 কেজি 0.15 ইউনিট পার কেজি অফ বডি ওয়েট সাবকিউটেনিয়াসলি অ্যাডমিনিস্টার করে। একইভাবে যখন আমি হচ্ছে গিয়ে অ্যাডিসনসের পেশেন্টের ডায়াগনোসিস করতে চাই যে আমার কর্টিসলের ডেফিসিয়েন্সি আছে কিনা, এখানে আমি ডেফিসিয়েন্সি ডায়াগনোসিস করব, সেক্ষেত্রে আমি কি করব, স্টিমুলেশন টেস্ট করব। তাই আমি কি করি, এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট অথবা কোসিনট্রপিন টেস্ট অথবা শর্ট সাইনেপথিন টেস্ট। 250 মাইক্রোগ্রাম অফ এসিটিএইচ আমি পেশেন্টকে আইদার আইভি দেই অথবা আইএম দেই, এবং হচ্ছে গিয়ে তারপরে 1 ঘন্টা পরে অথবা 90 মিনিটস পরে হচ্ছে কর্টিসলের লেভেল দেখি। সেই কর্টিসল যদি 550 এর উপরে উঠে, তার মানে পেশেন্টের অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি নেই, কিন্তু যদি কম থাকে তার মানে পেশেন্টের অ্যাড্রিনাল রিজার্ভ কম। এক্ষেত্রে আপনাকে এত লেভেল কিছুই মনে রাখতে হবে না, আপনি শুধু মনে রাখবেন যে একটা পেশেন্টের আমি সাসপেক্ট করছি এরকম একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার আসছে গত বছর, সেটা হচ্ছে যে একটা পেশেন্টের এক্সেসিভ সোয়েটিং, পেশেন্টের ওয়েট গেইন হচ্ছে। এখন এই পেশেন্টের তুমি ডায়াগনোসিস কনফার্ম করার জন্য কোন টেস্ট করবা, অপশনে কি দেওয়া আছে, অপশনে দেওয়া আছে ওজিটিটি, অপশনে দেওয়া আছে গ্রোথ হরমোন, আরেকটা দেওয়া আছে হচ্ছে গ্রোথ হরমোন ডিউরিং ওজিটিটি টেস্ট।
সো ইটস সিম্পল যে আমি এখানে একটা ডিনামিক টেস্ট করব, গ্রোথ হরমোন ডিউরিং ওজিটিটি টেস্ট। ঠিক এইভাবে আমি জাস্ট হচ্ছে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যখন আমার খুব ইম্পর্টেন্ট কোনো ইনভেস্টিগেশন, ঠিক একইভাবে হচ্ছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে আমার মেইন স্টে অফ ট্রিটমেন্ট কি, পেশেন্টের অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি পেশেন্ট কি আসে, ভাস্কুলার কলাপস, শক, হাইপোটেনশন নিয়ে আসে, সেক্ষেত্রে ডেভিডসনের যে চার্টটা আছে প্রথম লাইনটা কি, সেটা হচ্ছে যে আমি ভলিউম রিসাসিটেশন করব, এরপরে আমি হাইড্রোকর্টিসন রিপ্লেস করব, তারপরে আমি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেকশন করব যেটা অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা, তারপরে আমি প্রিসিপিটেটিং ফ্যাক্টর, সেটা ইনফেকশনের জন্য হলো নাকি উইথড্রল অফ গ্লুকোকর্টিকয়েড থেরাপির জন্য হলো, সেটাকে অ্যাড্রেস করব। সো সিঙ্গেল বেস্টে এখানে আসতে পারে কি নরমাল স্যালাইন, আমাকে দিতে হবে, আমার চয়েস হবে হচ্ছে নরমাল স্যালাইন, সেই চয়েসের মধ্যে যদি পটাশিয়াম রিপ্লেসমেন্ট থাকে সেটা কিন্তু আমার সিঙ্গেল বেস্ট অ্যান্সার হবে না। তো এভাবে আমাদেরকে আসলে পড়তে হবে, পড়া কিন্তু আসলে কঠিন না, কিন্তু আমি যদি প্রথমে হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করি এবং তারপর যদি আমি ডেভিডসনটা পড়ি তাহলে আমার জন্য কিন্তু পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এই ছিল আজকে এতটুকু। তাহলে আমরা যেগুলো পড়লাম সেটা হচ্ছে গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অংশ পড়লাম, তারপর প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিয়াম ব্যালেন্সটুকু পড়লাম এবং পিটুইটারি পড়লাম। যা পড়িয়েছি বইয়ে হয়তো এর চাইতে বেশি কিছু আছে, যেমন অ্যাড্রেনাল ইনসিডেন্টালামা আছে, তারপর পিটুইটারির ক্ষেত্রে হচ্ছে হাইপোপিটুইটারিজমের অনেক বড় বড় চার্ট আছে, কিন্তু আসলে আপনি যদি বেসিক কনসেপশনটুকু ক্লিয়ার করেন তাহলে এর চাইতে বেশি কিছু আপনার আসলে লাগবে না, আপনি এটাকেই বারবার পড়েন, তারপর কোয়েশ্চেন সলভ করেন, তাহলেই দেখবেন যে আপনার জন্য পড়াটা অনেক বেশি ইজি হয়ে গেছে। আর নেক্সট ক্লাসে আমরা আজকে যা পড়িয়েছি সেটার উপর সিঙ্গেল বেস্ট এবং এমসিকিউ দুইটার কম্বিনেশনে হচ্ছে গিয়ে পরীক্ষা হবে আগে, এরপরে হচ্ছে ক্লাস হবে। ভালো থাকবেন সবাই। এখন আমি লাইভ স্ট্রিমিং অফ করে দিচ্ছি, আমি গ্রুপে আমার স্টুডেন্টদের কাছ থেকে এখন ফিডব্যাক নিব।